Welcome everybody. Welcome to this session. এই সেশনে আমরা WBCS প্রিলিমস 2023 এর কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব এবং আমরা জানাবো যে আমাদের প্রিপারেশন ঠিক কেমন হওয়া দরকার বা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে আমাদের কিভাবে পড়া উচিত এবং এর দ্বারা আমরা বুঝতে পারবো যে কোন কোন সেকশন থেকে কোশ্চেন হতে পারে, রাইট? এই আইডিয়াগুলো জানার জন্য প্রিভিয়াস ইয়ার সলভ করা একান্তই দরকার। আমরা আমাদের ইউটিউবের এই সিরিজের মধ্যে আমরা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 20টা প্রিভিয়াস ইয়ারের প্রিলিমসের কোয়েশ্চেন সলভ করব উইকলি বেসিস। এখন আজকে আমরা 2023 দিয়ে শুরু করছি, এরপরে 2022-21 করে সামনের দিকে এগোতে লাগবে। ঠিক আছে, চলো প্রথম লাইন, প্রথম কোয়েশ্চেন নাম্বার 1, উইদাউট এনি ফার্দার ডিলে। একজনের উচিত, ওয়ান শুড, উচিতার্থে শুড ওয়ার্ডটা ইউজ হয় তোমরা জানো, এটা একটা মডেল অক্সিলারি। ওয়ান শুড ব্ল্যাঙ্ক, এরপর একটা ব্ল্যাঙ্ক সাইন দেওয়া রয়েছে। ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। একজনের উচিত একজনের পড়াশোনাটা করা একটা ব্যাপক সিরিয়াসনেস নিয়ে একজনের উচিত পড়াশোনাটাকে করা, রাইট? দেখো, এটা একটা স্পেলিং টেস্টের উপর বেসিক কোয়েশ্চেন আছে, স্পেলিং টেস্টের উপর কোয়েশ্চেনটা আছে। কিন্তু এর মধ্যে প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে PERSUE, এটা কিন্তু একটা ইনকারেক্ট স্পেলিং। এটাকে আমরা বলতে পারবো একটা ইনকারেক্ট স্পেলিং, রাইট? অপশন বি যেটা রয়েছে PARSUE, এটাও কিন্তু একটা ইনকারেক্ট স্পেলিং। অপশন সি যেটা রয়েছে এটাও কিন্তু একটা ইনকারেক্ট স্পেলিং। অপশন 4 যেটা রয়েছে PURSUE, এটা কিন্তু একটা কারেক্ট স্পেলিং। দেখো, এই পারসিউ শব্দটার মানে কি? এই পারসিউ শব্দটার মানেই হচ্ছে টু ফলো সামথিং, বা এই পারসিউ শব্দটার মানেই হচ্ছে টু কন্টিনিউ সামথিং। অর্থাৎ তুমি কোনো কিছুকে ফলো করছো বা তুমি কোনো কিছুকে কন্টিনিউ করছো কি দিয়ে? দুটো জিনিস দিয়ে, এক আর দুই। What is the first thing? First thing is effort, and the second thing is dedication. The first thing is effort, the second thing is dedication. Am I clear to everybody? তাই পারসিউ মানে কি? পারসিউ মানে হচ্ছে টু ফলো সামথিং বা টু কন্টিনিউ সামথিং উইথ এফোর্ট, উইথ ডেডিকেশন। এই জিনিসটাকে আমরা কি বলতে পারবো? এই জিনিসটাকে আমরা পারসিউ বলতে পারবো। যেমন আমাদের কি বলা উচিত? যেমন ওয়ান শুড পারসিউ ওয়ান স্টাডিজ। ঠিক আছে, আমরা এই ব্ল্যাঙ্কে কোন শব্দটা বসাতে পারবো? এই পারসিউ শব্দটাকে বসাতে পারবো। এই পারসিউ মানেই হলো কোনো কিছুকে ফলো করা, কোনো কিছুকে কন্টিনিউ করা, ইফোর্ট দিয়ে ডেডিকেশনের সাথে কোনো কিছুকে ফলো করা, কোনো কিছুকে ডেডিকেট করা, এই জিনিসটাকে আমরা পারসিউ বলতে পারবো। একজনের উচিত, ঠিক আছে, একজনের পড়াশোনাকে পারসিউ করা। দেখো, তাই পারসিউর সাথে আমরা কোন কোন জিনিসগুলোকে অ্যাড করতে পারবো? পারসিউর সাথে একজনের উচিত স্টাডিজকে পারসিউ করা, একজনের যে গোলস আছে লাইফে সেই গোলসকে পারসিউ করা, বা আমরা বলতে পারবো যে একজনের যে ক্যারিয়ার আছে ক্যারিয়ারকেও পারসিউ করা যেতে পারে। তাহলে 1 2 3 এই তিনটে জিনিসের সাথে এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি বোধ হয় অ্যাপ্লিকেবল, এবং সেই শব্দটা হচ্ছে পারসিউ। এটা স্পেলিং টেস্টের উপর একটা বেসিক কোয়েশ্চেন আছে এবং কোয়েশ্চেনটা, প্রথম কোয়েশ্চেনটা ইজি আছে। চলো অপশন 2, এটাও কিন্তু স্পেলিং টেস্টের উপর কোয়েশ্চেন রয়েছে। আই এম ইনডেটেড, এই যে ডেট মানে ঋণী, অর্থাৎ আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, অর্থাৎ আই এম গ্রেটফুল। আমার বন্ধু আমাকে একটা ওয়াইজ মানে একটা বিচক্ষণ, একটা জুডিশিয়াস আমরা বলতে পারি এই শব্দটার মানে, একটা বিচক্ষণ, একটা ম্যারিটোরিয়াস। সে কি করেছে না, আমার বন্ধু আমাকে একটা ম্যারিটোরিয়াস উপদেশ দিয়েছে, আমার বন্ধু আমাকে একটা ম্যারিটোরিয়াস কোনো কিছু অ্যাডভাইস দিয়েছে, যার জন্য আমি আমার বন্ধুর প্রতি কৃতজ্ঞ। ঠিক আছে, চলো এক্ষেত্রে আমরা দেখে নিই অপশন এ। অপশন এ তে যে শব্দটা রয়েছে সেই শব্দটা হচ্ছে কাউন্সিল। এই শব্দটা কিন্তু ইনকারেক্ট স্পেলিং নয়, এটা কিন্তু একটা কারেক্ট স্পেলিং, কিন্তু এর মানেটা আমাদেরকে বুঝতে হবে। এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা একটা কারেক্ট স্পেলিং বলতে পারবো। এই কারেক্ট স্পেলিং এর যে এই ওয়ার্ডটা রয়েছে, এই কাউন্সিল, এই শব্দটার মানে আমরা বলতে পারবো এর মানে হচ্ছে একটা গ্রুপ, বা এই শব্দটার মানে আমরা বলতে পারবো এর মানে হচ্ছে একটা কমিটি, রাইট? তার মানে COUNCIL, এই শব্দটার মানে হচ্ছে ইট মিনস আ গ্রুপ, বা COUNCIL এই শব্দটার মানে হচ্ছে তোমার এটা একটা কমিটি, কারেক্ট? এরপরে দেখো অপশন বি তে যে অপশনটা দিয়েছে, ঠিক আছে, কাউন্সিল COUNCEL, এটা কিন্তু একটা ইনকারেক্ট স্পেলিং, এটা পিওরলি তোমার একটা ইনকারেক্ট স্পেলিং হচ্ছে, রাইট?
COUNSIL এটাও কিন্তু পুরোপুরিভাবে একটা ইনকারেক্ট স্পেলিং হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন বি এর মতোই হচ্ছে। এরপর আমরা অপশন ডিটাকে দেখি। অপশন ডিটাতে যে ওয়ার্ডটা দিয়েছে সেটা COUNACL। এই শব্দটা কিন্তু একটা কারেক্ট স্পেলিং এবং এই শব্দটা একটা নির্দিষ্ট মানে আছে। এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে হচ্ছে অ্যাডভাইস। এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে হচ্ছে কিন্তু গাইডেন্স। এই সব শব্দটার মানে কিন্তু শুধু যে কোনো অ্যাডভাইস নয়, এটা কিন্তু ওয়াইজ অ্যাডভাইস। তাহলে এক্ষেত্রে মানে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা থেকে আমরা একটা শর্ট ট্রিক বার করতে পারি। একটা COUNCIL আর একটা COUNACL। এক্ষেত্রে এই যে COUNCIL এর মানে তোমরা ধরে নেবে কমিটি। কমিটি COMMITTEE। এই কমিটি শব্দটা কিন্তু স্পেলিং টেস্টে আসে, CHSL এ আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে বোধহয় দেখেছি ওয়ার্ডটা। তো COUNCIL এই সি ফর কমিটি, আর এই যে COUNACL এই এস ফর তোমরা সাজেশন মনে রাখবে। তো এই ক্ষেত্রে মানে এই কোয়েশ্চেন থেকে এই শর্ট ট্রিকটা বানাবে যে কাউন্সিল COUNCIL, এখানে সি ফর কাউন্সিল, সি ফর কমিটি। আবার COUNACL এক্ষেত্রে এস ফর কাউন্সিল আর এস ফর এক্স্যাক্টলি কোন একটা অ্যাডভাইস, কোন একটা গাইডেন্স, কোন একটা সাজেশন। এখানে আর একটা শব্দ লিখলে বোধহয় বেস্ট হবে এবং সেই শব্দটা হচ্ছে সাজেশন। তাহলে কোয়েশ্চেন 2 রাইট আনসার অপশন ডি। এরপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কিন্তু এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড। এটাকে আমরা বলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ একটা লম্বা কোন একটা সেন্টেন্স দেবে এবং সেই সেন্টেন্সটাকে একটা মাত্র ওয়ার্ডের মাধ্যমে এক্সপ্লেন করতে হবে, একটা মাত্র ওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে বোঝাতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখছি এসপি বুকসির যে বইটা আছে, এই এসপি বুকসি বইটাকে পুরোটাকে কমপ্লিট করে দেবে, একটা কোয়েশ্চেনও ছাড়বে না। এতে তোমরা ওয়ান ওয়ার্ডের অনেকটা হেল্প পাবে। অবশ্য এখন ভালো বই বেরিয়েছে, আমি তোমাদেরকে জানিয়েছি ব্ল্যাক বুকও একটা খুব ভালো বই, এই বইটাও তোমরা পড়তে পারো। তো চলো এখন এই কোয়েশ্চেনে আমরা চলে আসি। এখানে বলছি কিছুটা অংশ ইটালিসাইজড করা রয়েছে। এখন আমাদের কোয়েশ্চেনে এটুকু করা নেই, আমি বলে রাখছি এই যে পার্টিকুলার সেগমেন্টটা না, এই পার্টিকুলার সেগমেন্টটা ইটালিসাইজড করা রয়েছে। ইটালিসাইজ মানে একটু বাঁকানো আছে, অক্ষরগুলো একটু বাঁকানো রয়েছে, আই না করে এমনি করে হয়তো একটু বাঁকি আই লেখা রয়েছে, এটাই হচ্ছে ইটালিসাইজ। তো চলো বলছে আর্লিয়ার টাইমস মানে পুরোনো দিনে, পুরোনো দিনে রেবেলস মানে কারা? যারা বিদ্রোহী, তাদেরকে এক্সিকিউটেড করা হতো। এক্সিকিউটেড মানে তাদেরকে বধ করে দেওয়া হতো, তাদেরকে হত্যা করা হতো, তাদেরকে পানিশ করা হতো। কি জন্য করা হতো? কারণ তারা অনেক সময় রাজাকে হত্যা করতেন। তাহলে রেবেলদেরকে এক্সিকিউট করা হতো রাজা হত্যার কারণে। কি বলছি বোঝা যাচ্ছে? তো মেইন জায়গা কিন্তু রাজা হত্যা। এই জন্য আমার কাছে এখন চারটা অপশন এখানে রয়েছে। প্রথম যে অপশনটা রয়েছে সেই অপশনটা যদি আমরা দেখি, সেই অপশনটা হচ্ছে গিয়ে তোমার হমিসাইড। দেখো হমিসাইড মানে কিলিং অফ এনি হিউম্যান বিং, কিলিং অফ এনি হিউম্যান বিং, যে কোনো হিউম্যান বিংকে কিল করা, এটাকে আমরা হমিসাইড বলতে পারি। এরপরে দেখো একটা অপশন সি তে রয়েছে, সেটা হচ্ছে প্যারিসাইড। আমি রেজিসাইডটাও আসছি একটু পরে। তো রেজিসাইড মানে হচ্ছে কিলিং অফ আ কিং। রেজিসাইড মানেই হচ্ছে কিলিং অফ আ কিং বা কিলিং অফ আ মোনার্ক, কোন একজন রাজাকে হত্যা করা বা কোন একজন সম্রাটকে হত্যা করা, এটা হচ্ছে রেজিসাইড। প্যারিসাইডটা কি? কিলিং অফ ওয়ানস প্যারেন্টস, ঠিক আছে, প্যারেন্টসকে হত্যা করা, কিলিং অফ ওয়ানস প্যারেন্টস, প্যারেন্টসকে হত্যা করা। এরপর হচ্ছে ফ্যাট্রিসাইড যেমন ভাইকে হত্যা করা, কিলিং অফ ওয়ানস ব্রাদার, রাইট, বা ব্রাদার্স। তো সেটাকে আমরা ফ্র্যাট্রিসাইড বলতে পারবো। এরকম ওয়ার্ড রয়েছে ম্যাট্রিসাইড, ঠিক আছে, এরকম ওয়ার্ড রয়েছে সুইসাইড, ঠিক আছে। তো ছেড়ে দাও, আমাদেরকে অনেক কোয়েশ্চেন আলোচনা করতে হবে একটা অপশনে, বা একটা কোয়েশ্চেন আমরা বেশিক্ষণ পড়ে থাকতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমাদের অপশনগুলো যেগুলো গেল, যে প্রথমটা হচ্ছে হমিসাইড, কালপেবল হমিসাইড, একটা মার্ডার না কালপেবল হমিসাইড, এটা একটা লয়ের টার্ম, ঠিক আছে। তো যাই হোক, এক্ষেত্রে হোমিসাইড রইল কিলিং অফ এনি হিউম্যান বিং, রেজিসাইড রইল রাজাকে হত্যা করা, প্যারিসাইড রইল প্যারেন্টস হত্যা বা ভাই হত্যা, ফ্র্যাট্রিসাইড রইল। তাহলে এক্ষেত্রে যে চারটে অপশন আছে, এই অপশনটা কিলিং দ্য কিং, এটার সাথে কোনটা যাচ্ছে? শুধুমাত্র কিলিং দ্য কিং এর সাথে অপশন বি যাচ্ছে। তাহলে এক্ষেত্রে রাইট আনসার হচ্ছে ডেফিনেটলি রেজিসাইড।
উইদাউট এনি ফার্দার ডিলে আমরা চলে যাব এই কোয়েশ্চেন নাম্বার 4। এক্ষেত্রে নিয়ারেস্ট মিনিং দিয়েছে, মানে এটাকে আমরা ধরে নিতে পারবো সিনোনিম। অ্যাকচুয়ালি এই সিনোনিম মানে কি বলতো, যে একটা শব্দের সমার্থক শব্দ না বলে এটাকে যদি আমরা ভাবি যে কোনো একটা পার্টিকুলার শব্দের যেটা নিয়ারেস্ট ক্লোজ মিনিং বা যেটা সবচেয়ে ক্লোজেস্ট মিনিং, সেটাকে আমরা সিনোনিম হিসাবে ধরতে পারি। ঠিক বলছি তো? তো এক্ষেত্রে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ড হচ্ছে ভাইকারিয়াস। দেখো, ভাইকারিয়াস শব্দটাকে বোঝানোর জন্য আমি একটা লয়ের ওয়ার্ড বলি, এবং সেই ওয়ার্ডটা হচ্ছে ভাইকারিয়াস লায়াবিলিটি। এক্ষেত্রে একটা ওয়ার্ড বলি, লয়ে একটা অফেন্স হয়, যে অফেন্সটাকে বলা হয় টর্ট। টর্ট মানে হচ্ছে সিভিল অফেন্স, রাইট? তো এই সিভিল অফেন্সের মধ্যে যে জিনিসটাকে বলা হয়, ধরো এক্স একটা কোম্পানির নাম, এই কোম্পানিতে ওয়াই বলে একজন ড্রাইভার আছে, ঠিক আছে? তো ওয়াই ড্রাইভার এক্স নামক কোম্পানির একটা লরি চালাচ্ছে, একটা ট্রাক নিয়ে যাচ্ছে। সেই ট্রাক নিয়ে যে ধরো এটা জেডের বাড়ি, জেডের বাড়ির একটা মেন গেট আছে স্টিল দিয়ে ভালোভাবে বানানো। এ কি করেছে, এর নেগলিজেন্সির কারণে, ওয়াই নামক ড্রাইভারের নেগলিজেন্সির কারণে ও যে কিন্তু ধাক্কা দিয়ে দিয়েছে স্টিল গেটটাকে। ধাক্কা কে দিচ্ছে? ওয়াই। এ স্টিল গেটটা ভেঙে গেছে, এরপরে কি করছে, এরপরে ড্যামেজেস ক্লেম করছে। এ বলছে আমাকে কম্পেনসেশন লাগবে, ঠিক আছে? ড্যামেজেস, ড্যামেজেস মানে কম্পেনসেশন, আর ড্যামেজ মানে কিন্তু যেটাকে আমরা এক্সটেন্সিভ ড্যামেজ বলি, যেটাকে ধ্বংস টংস বলে, বাট ড্যামেজেস মানে কম্পেনসেশন লয়ের ভাষা। তো ড্যামেজেস মানে কম্পেনসেশন, ও ড্যামেজেস কমপ্লেন মানে তোমার ডিমান্ড করছে। ও বলছে আমার কি লাগবে, আমার তোমার ইয়ে লাগবে, কি বলছি, কম্পেনসেশন লাগবে। তো ও কম্পেনসেশনটা ক্লেম করছে, তখন কিন্তু এই এক্স কেও কিন্তু আমরা ভাইকারিয়াস লায়াবিলিটির মধ্যে ফেলে দেবো। কারণ কি, ওয়াই শুধুমাত্র কম্পেনসেট করছে না, এর জন্য এক্সও দায়ী। কেন? কারণ ওয়াই বলে এই পার্টিকুলার যে ড্রাইভার আছে, এই ড্রাইভার কিন্তু এক্স এর আন্ডারে কাজ করে। এম আই ক্লিয়ার টু এভরিবডি? এ কার আন্ডারে কাজ করে? এ এক্স এর আন্ডারে কাজ করে। সো বোঝা গেছে? তাহলে ভাইকারিয়াস জিনিসটা কি? না, ভাইকারিয়াস জিনিসটা কি আছে আমাকে বলো। এক্স কি ডাইরেক্টলি ইনভলভ? এক্স কি ডাইরেক্টলি ইনভলভ? উত্তর হচ্ছে না, এক্স ইনডাইরেক্টলি ইনভলভ। ওয়াই ক্রাইমটা করলো, ক্রাইম বা নেগলিজেন্সি যাই বলো, তো ওয়াই এর জন্য দুর্ঘটনাটা ঘটলো, কিন্তু এখন এক্স কে কম্পেনসেট করতে হচ্ছে, এক্স কে টাকা দিতে হচ্ছে। এই জিনিসটাকে বলা হচ্ছে ভাইকারিয়াস লায়াবিলিটি, ঠিক আছে? অন্য একজনের কারণে ইউ আর হেল্ড লায়াবল। আমরা এখানে যে ভাইকারিয়াস বলে যে ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটাকে বোঝানোর জন্য আমি একটা টার্ম বলতে চাইছি, যে ধরো ছেলে চাকরি পেয়েছে, মায়ের মধ্যে যে আনন্দ তৈরি হচ্ছে, ছেলে চাকরি পেয়েছে, মায়ের মধ্যে আনন্দ তৈরি হচ্ছে, তার মানে কি, ছেলের চাকরি পাওয়ার মায়ের আনন্দ, এইটাকে আমরা বলতে পারবো ভাইকারিয়াস প্লেজার। আমরা এটাকে কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো ভাইকারিয়াস প্লেজার। কি বলছি বোঝা যাচ্ছে? তো চলো এখন আমরা অপশনস গুলোকে দেখে নিই। এক্ষেত্রে অপশন এ যেটা রয়েছে সেটাকে আমরা বলতে পারবো, এটা একটা কমন ওয়ার্ড, কম্পিটিটিভ ইংলিশে এই ওয়ার্ডটা কমন ওয়ার্ড, এটা সিনোনিমে প্রত্যেকেই প্রিপারেশন নেই। এই ওয়ার্ডটা ভিটুপিরেটিভ। এই ভিটুপিরেটিভ মানে হচ্ছে অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ। এটা তোমরা জানো, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ এর মানে হচ্ছে হার্স ল্যাঙ্গুয়েজ, এর মানে ইনসাল্টিং রিমার্ক। এই জিনিসগুলোকে বলে ভিটুপিরেটিভ। এই ভিটুপিরেটিভ মানে এটা স্টুডেন্টদেরকে কনফিউজ করতে চাইছে যে ভি ফর ভাইকারিয়াস, ভি ফর ভিটুপিরেটিভ। চলো তুমি ভিটুপিরেটিভ করে দাও, তাহলে মুশকিল হয়ে যাবে। অপশন বি, এক্স্যাক্টলি। এই অপশন বি এ কিন্তু মেন উত্তরটা আমরা মোটামুটি পেয়ে গেছি বলে ধরে নিতে পারি, কারণ এক্ষেত্রে ওই ইনডাইরেক্ট রেফারেন্সটা রয়েছে। যদিও আমরা এইটাকে এই মুহূর্তে আনসার হিসেবে ধরছি না, তার আগে আমরা অপশন সি, অপশন ডিটাকে ধরে নিই। অপশন সি, অপশন সি মানে সাপোর্টিভ। আমরা অনেক সময় বলি সাপোর্টিভ প্যারেন্ট, আমরা অনেক সময় বলি সাপোর্টিভ ফ্রেন্ড, সাপোর্টিভ ব্রাদার। তো সাপোর্টিভ মানে যারা হেল্প করে, তাই তো? যারা তোমাকে হেল্প করবে, যারা তোমাকে এনকারেজ করবে, যারা তোমার মধ্যে একটা এনকারেজমেন্ট ক্রিয়েট করবে, তারাই তো সাপোর্টিভ, নয় কি? এরপরে দেখো অপশন ডি তে আরেকটা ওয়ার্ড আছে, এবং যে ওয়ার্ডটা হচ্ছে আইসোলেটেড। দেখো এই আইসোলেটেড শব্দটার মানে হচ্ছে সেপারেটেড। এই আইসোলেটেড শব্দটার মানে হচ্ছে অ্যালোন। আবার বলছি, দ্য ওয়ার্ড আইসোলেটেড মিনস সেপারেটেড, দ্য ওয়ার্ড আইসোলেটেড মিনস অ্যালোন। এম আই ক্লিয়ার টু এভরিবডি? তাহলে দেখো অপশন ডি কোনো অবস্থাতেই যাচ্ছে না, অপশন সি যাচ্ছে না, অপশন এ ভিটুপিরেটিভ এটা তো যাচ্ছেই না। তাহলে ভাইকারিয়াসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট আনসার কিন্তু হচ্ছে অপশন বি। চলো এরপরে দেখো, এইটা মানে এই জায়গাতে ন্যারেশনের রুলকে অ্যাপ্লাই করতে হবে না, তা সত্ত্বেও দেখো এই যে পাংচুয়েশনের কোয়েশ্চেন দিয়েছে, ন্যারেশনের রুলকে অ্যাপ্লাই করতে হবে না, অথচ তুমি খুব তাড়াতাড়ি সলিউশনের মধ্যে পৌঁছে যাবে।
ঠিক আছে, যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে না তত বেশি এই অ্যাবিলিটিটা তোমার মধ্যে ফর্ম করবে, বোঝা গেছে? যেমন দেখো এখানে বলছে চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম এ কোয়েশ্চেন, অর্থাৎ তোমাকে একটা প্রশ্নসূচক বাক্য তৈরি করতে হবে। একদম সিম্পল বুঝো, প্রশ্নসূচক বাক্য তৈরি করতে হবে এবং তাতে থাকবে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। পাংচুয়েশন মানে ওই কমা, পূর্ণচ্ছেদ, কমা, সেমিকোলন, কোলন, ঠিক আছে, এইগুলোকে পাংচুয়েশন মার্ক বলা হয়। দেখো পাংচুয়েশন মার্কের এক টাফ রুল আছে, কিন্তু আমরা এই সেকেন্ড পার্টের যদি কোয়েশ্চেনটাকে আমরা ঠিকভাবে ফর্ম করে দিই তাহলে ইভেনচুয়ালি আমার কিন্তু কি চলে আসবে, আমার কিন্তু অপশনটা বা কারেক্ট আনসারটা চলে আসবে। বোঝাতে পারছি? এক্ষেত্রে মনে রাখতে হবে ম্যাথামেটিক্সে যেরকম শর্ট ট্রিক্সে এগোয়, আমাদের ইংলিশ গ্রামারও কিন্তু এরকম শর্ট ট্রিক্সে এগোবে। আমি পিকিউআরএস এর ক্ষেত্রে এরকম কিছু শর্ট ট্রিক্স তোমাদেরকে বলবো, এটা কোনো লজিক অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট তুমি ইভেনচুয়ালি বুঝে যাবে আমার কি উত্তর হবে। যেমন তুমি দেখো প্রথম এখানে কি বলছে যে এই যে অংশটা রয়েছে এটাকে তুমি একটা কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে এই অংশটাকে তুমি সাবস্টিটিউট করে দাও, এই অংশটাকে তুমি রিপ্লেস করে দাও। চলো অপশন এর ফার্স্ট পার্ট, চলো আই আস্কড হিম, আই আস্কড হিম, আই আস্কড হিম, আই আস্কড হিম, তার মানে উত্তর হওয়ার হলে আই আস্কড হিম দিয়ে হবে, আর যদি না হওয়ার হয় আই আস্কড হিম হবে না। চলো চারটা অপশন আই আস্কড হিম রইলো, তাহলে আমি এগুলোকে নিয়ে ভাববো না। এখানে ড্যাশ আছে, এখানে কমা আছে, এখানে কোলন আছে, এখানে কমা আছে। ব্যাপারটা বোঝা গেছে? আমরা জানি এই ধরনের ডাইরেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে জেনারেলি কমাই বসে, তাই উত্তরটা কমা দিয়ে হবে। ক্লিয়ার? তো চলো এরপরে দেখি আমরা প্রথম অপশন। প্রথম অপশনের মধ্যে কি রয়েছে না, এখানে আমরা দেখলাম এটাকে ইনডাইরেক্ট করেছে, এখানে একটা ওয়াজ রয়েছে, তাহলে ডাইরেক্ট যদি আমাকে করতে হয় একটা বি ভার্ব লাগবে। ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ইউ আছে, ইউর জন্য কোন বি ভার্বটা লাগবে? ইউর জন্য যেমন হি এর জন্য ওয়াজটা যদি লেগেছে তাহলে ইউর জন্য আরটা লাগবে। কি বলছি বোঝা যাচ্ছে? শর্ট ট্রিকে বোঝো। তাহলে প্রথম সেন্টেন্সে কি আর আছে? প্রথম সেন্টেন্সে আর নেই, চলো বাদ দিয়ে দাও। প্রথম সেন্টেন্স প্রথমেই বাদ চলে গেল। দ্বিতীয় সেন্টেন্স কি আছে? দ্বিতীয় সেন্টেন্সে আর আছে, তাহলে দ্বিতীয় সেন্টেন্স হতে পারে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে দ্বিতীয় সেন্টেন্সের শেষে কি রয়েছে? একটা ইন্টারোগেটিভ সাইন রয়েছে, অর্থাৎ প্রশ্নসূচক চিহ্ন রয়েছে। রয়েছে তো প্রশ্নসূচক চিহ্ন? তাহলে প্রশ্নসূচক চিহ্ন বা ইন্টারোগেটিভ যখন সেন্টেন্স হয় তখন ডাব্লিউএইচ এর পরেই তো বি ভার্বটা বসে। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি? ডাব্লিউএইচ এর পরে বি ভার্ব বসেনি, ডাব্লিউএইচ এর পরে ইউ বসেছে, তারপরে বি ভার্ব বসেছে। সুতরাং এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে না। তো চলো কেটে বাদ দিয়ে দাও, অপশন বিও কিন্তু অ্যাপ্লিকেবল নয়। অপশন 3-এ চলে এসো। অপশন 3-এ বলছে আবারও একই রকম, এখানে একটা কোলন বসিয়ে দিয়েছে, একটা অড তোমার কি বলবো পাংচুয়েশন মার্ক, প্লাস ওই একই রকম জিনিসই করছে, ইন্টারোগেটিভ সাইন দিয়ে দিয়েছে, কিন্তু আবার সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে টেক্সচার সেটাকে ফলো করছে না। তাহলে প্রথম তিনটে অপশনেই ইনকারেক্ট বলে আমরা ধরে নেব। আমরা 4 নাম্বার অপশনটাকে কারেক্ট বলে ধরে নেব। কেন? দেখো এটা কিন্তু প্রপার ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, হোয়াট ইজ ইউর নেমের মতো, ওয়াই আর ইউ নট ইন ক্লাস, ওয়াই ইজ সি নট ইন ক্লাস, ওয়াই ইজ হি ইন দ্য ক্লাস, এই টাইপের যে সমস্ত কোয়েশ্চেন্স গুলো হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে প্রপার রুল, সেই প্রপার রুল কিন্তু অপশন ডি ফলো করছে, তাই অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এর মধ্যে বলছে ইনকারেক্ট পেয়ারটা খুঁজে দাও। এরপর আমি তোমাকে বলে রাখছি যে খুঁজে দিতে বলেছে মানেই যে খুঁজে দেবে তুমি, এটা করতে যাও না। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আগে তুমি দেখবে যে আমাকে খুঁজতে বলেছে মানে আমাকে খুঁজতেই হবে। আমাকে কেউ দিব্যি দিয়ে দিয়েছে, ঠিক আছে, রোমান্টিক সিনেমার মতো, যে তোমাকে দিব্যি দিয়ে দিলাম, যাও বদলা নেবে যাও। তোমাকে খুঁজতে বলেছে মানে যে তোমাকে খুঁজে পেতে হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই। আগে প্রথমে আমাদেরকে চেক করে দেখতে হবে যে আদৌ তার মধ্যে কোনো ইনকারেক্ট পেয়ার আছে কি নাই, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে লাগবে। তো চলো অপশন এর লেফট সাইড, রাইট সাইড, দিস সাইড, দ্যাট সাইড। চলো বাঁ দিকে কি রয়েছে? এখানে বাঁ দিকে রয়েছে দেখো কিডনি ডিজিজ, অর্থাৎ বাঁ দিকে রয়েছে কিডনি রিলেটেড প্রবলেম। আর ডান দিকে যে শব্দটা রয়েছে সেই শব্দটা হচ্ছে ইউরোলজি বা ইউরোলজিস্ট। আমরা এটা জানি যে ইউরোলজিস্ট কে বলতো? এমন একজন ডক্টর যিনি ট্রিট করেন। ইউরোলজিস্ট এমন একজন ডক্টর যিনি ট্রিট করেন, কোনগুলোকে ট্রিট করেন? ইউরিনারি সিস্টেমকে। ইউরিনারি যে সিস্টেম আছে, এই ইউরিনারি সিস্টেম রিলেটেড যা যা প্রবলেম আছে এই প্রবলেমগুলোকে তিনি ট্রিট করেন। এর মধ্যে কিডনি পড়ছে, এর মধ্যে ব্লাডার পড়ছে, এই সমস্ত কিছু পড়ছে। এবং যে ডক্টর এগুলোকে ট্রিট করেন তাকে বলা হয় ইউরোলজিস্ট। তাই ইউরোলজিস্টকে ওয়ান হু ট্রিটস দ্য কিডনি ডিজিজেস। তাহলে আমরা অপশন এ কে কারেক্ট আনসার বলতে পারি। অপশন এ কে কি বলতে পারি? এটা কারেক্ট পেয়ার, এটা ইনকারেক্ট পেয়ার নয়। চলো অপশন বি। অপশন বি, অপশন বি তে বলছে ব্লাড রিলেটেড ডিজিজ। ভালো করে বুঝবে। দেখো ব্লাড রিলেটেড ডিজিজ যে ডাক্তার ডিল করেন তাকে বলা হয় হ্যামাটোলজিস্ট। কি বলা হয়? হ্যামাটোলজিস্ট।
হেমাটোলজিস্ট এমন একজন ডক্টর যিনি কোনটাকে ট্রিট করেন, ব্লাড ডিসঅর্ডারকে ট্রিট করেন। এই ব্লাড ডিসঅর্ডার বলতে বিভিন্ন ধরনের ডিজিজ আছে, যেমন দেখবে অ্যানিমিয়া, হিমোগ্লোবিন কমে গেলে যেটা হয়, বা লিউকেমিয়া, ওই ব্লাড ক্যান্সার, এগুলোকে ঠিক আছে হেমাটোলজিস্ট ঠিক আছে তারা ট্রিট করেন। ক্লিয়ার? এরপরে অপশন সি, তার মানে অপশন বিটাকেও আমরা একটা কারেক্ট পেয়ার হিসাবে ধরে নেব। এরপরে অপশন সি, চলো, ডিজিজ অফ দ্য স্টোমাক। তোমরা জানো বিয়ে বাড়িতে যায় মানুষ, ছাগল মাংস খায়, ঠিক আছে, নান খায়, কুলচা খায়, এবং তারপরে ঠিক আছে একটা অ্যাসিডিটি তৈরি হয়, একটা ডাইজেস্টিভ সিস্টেমের অনেক সমস্যা তৈরি হয়, ইউ নো দ্যাট। সো স্টোমাকের বিভিন্ন ধরনের ডিজিজ আছে, এই ডিজিজগুলোকে যিনি ট্রিট করেন ঠিক আছে তাকে বলা হয় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এমন একজন ডক্টর যিনি কি করেন, যিনি এই যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে, এই ডাইজেস্টিভ সিস্টেমের টোটাল মানে এই পুরো ব্যাপারটা তিনি হচ্ছেন ডাক্তার। ক্লিয়ার? ভেরিয়াস টাইপস অফ ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার যিনি ট্রিট করেন তাকে বলা হয় অঙ্কোলজিস্ট। কারণ তোমরা জানো এই ডিপার্টমেন্টটা অঙ্কোলজি। অঙ্কোলজি এমন একটা ডিপার্টমেন্ট যেটা ক্যান্সারকে নিয়ে ডিল করে। একটা জিন আছে মানুষের শরীরে, একটা জিন আছে, যে জিনটার নাম হচ্ছে অঙ্কোজিন। এই অঙ্কোজিনের কারণে এই ডিজিজটা হয় মেনলি। তো যাই হোক, তোমরা বুঝতেই পারলে এখানে চারটেই যে অপশন, আমি ওই জন্যে এই কথাটা শুরুতেই বলেছি যে তোমাকে ইনকারেক্ট পেয়ার খুঁজতে বলেছে, মানে তুমি টেনে ইনকারেক্ট পেয়ার খুঁজতে যাবে না, আগে দেখবে সেখানে কোনো ইনকারেক্ট পেয়ার আছে কি নেই। ফর এক্সাম্পল কোয়েশ্চেন নাম্বার 6 এর মধ্যে কিন্তু কোথাও কোনো ইনকারেক্ট পেয়ার নেই, তাহলে কোয়েশ্চেন হচ্ছে মানে উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে? বা কোনো কি ইনকারেক্ট পেয়ার আছে, উত্তর হচ্ছে নেই, তাহলে নান অফ দ্য অ্যাবাভ। মানে কোয়েশ্চেন মানে অপশন যেরকম থাকবে সেই অনুযায়ী তুমি কারেক্ট করবে। ক্লিয়ার হচ্ছে আইডিয়াটা? হিয়ার দেয়ার ইজ নো ইনকারেক্ট পেয়ার। তাহলে এখন এই প্রশ্ন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার তাহলে এই কোয়েশ্চেন্স গুলো কেন দেয়? দেখো, সবসময় যে এক্সাম মানে টেস্ট অফ ইওর নলেজ এটা কিন্তু নয়। কোনো কোনো সময় এক্সাম মানে কিন্তু তোমার টেস্ট অফ অ্যাটেনশন, যে তুমি কতটা অ্যাটেন্টিভ, এই জিনিসটাও কিন্তু টেস্ট করা হয়। ক্লিয়ার? তো চলো, কোয়েশ্চেন নাম্বার 7, এটা কিন্তু ইডিয়াম থেকে পড়ছে। ইডিয়াম থেকে পড়ছে। ইডিয়াম খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? এই ইডিএমের মধ্যে এই কোয়েশ্চেন নাম্বার 7 এর মধ্যে একটা মানে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, এবং যেখানে বলা হচ্ছে যে তুমি রিভিউ করো, তোমার প্রত্যেকটা অপশনকে কেয়ারফুলি রিভিউ করো তুমি কোনো একটা ডিসিশন নেওয়ার আগে। আই রিপিট, তুমি কোনো একটা ডিসিশন নিতে যাচ্ছ, তোমার তোমার লাইফে, তোমার ক্যারিয়ারে কোনো একটা ডিসিশন নিতে যাচ্ছ, সেই ডিসিশনটা নেওয়ার আগে প্রত্যেকটা জিনিসকে তুমি প্রপারলি ভাবে রিভিউ করো, তার পজিটিভ, নেগেটিভ, তার প্রস, তার কন, তার ম্যারিট, তার ডিমারিট, তার লুফলস, এই সমস্ত কিছুকে তুমি আগে জেনে নাও, এবং তারপরে তুমি কোনো একটা ডিসিশনকে নাও। ঠিক আছে? এক্ষেত্রে এই পুরো অংশটাকে ওরা কি করেছে, ওরা এই অংশটাকে তোমার আন্ডারলাইন করেছে, হাইলাইট করেছে বা ইটালিসাইজড করেছে। এই অংশটাকে রিপ্লেস করতে হবে এই যে চারটা অপশন আছে, এই চারটা অপশনের মধ্য দিয়ে। এই চারটা অপশনও কিন্তু এক একটা ইডিয়ম। যেমন ধরো যেটা অপশন এ রয়েছে, অপশন এটাকে তুমি দেখে নাও, বলছে মেক হে হোয়াইল দ্য সান সাইন্স। অর্থাৎ রোদ থাকতে থাকতে চাষের কাজ মিটিয়ে নাও। রোদ থাকতে থাকতে তোমায় কি করতে হবে? চাষের কাজ মিটিয়ে নাও। এই যে ইডিয়ামটা রয়েছে, এই ইডিয়ামটার মানে হচ্ছে ইউজ অপরচুনিটি, ইউজ অপরচুনিটি when it lasts। ব্যাপারটা বোঝা যাচ্ছে? অর্থাৎ তুমি তোমার অপরচুনিটি গুলোকে কাজে লাগাও। মানে ধরো প্রিপেয়ার ওয়েল বিফোর দ্য এক্সাম, এই অপশন এটা যাবে এই সেন্টেন্সটার সাথে, প্রিপেয়ার ওয়েল বিফোর দ্য এক্সাম, অর্থাৎ এক্সাম টাইমের আগে ভালোভাবে প্রিপারেশন নিয়ে নাও। ঠিক আছে? এটাকে আমরা এই ইডিয়মটার মাধ্যমে বলতে পারবো মেক হে হোয়াইল দ্য সান সাইন্স, রাইট? এরপর আমরা চলে যাব অপশন বি। অপশন বি তে বলছে সিট অন দ্য ফেন্স। সিট অন দ্য ফেন্স মানে কি বলতো? অ্যাভয়েড টেকিং আ ডিসিশন। যারা কোনো রকম কোনো ডিসিশন নেয় না, বুঝতে পারছো? যারা নিউট্রাল থাকে, এই পক্ষও নয় ওই পক্ষও নয়, পাড়ার মধ্যে ঠিক আছে বাবু আর বাছার মধ্যে ঝামেলা হচ্ছে, না বাবুর পক্ষে তুমি না বাছার পক্ষে তুমি, ঠিক আছে? তুমি কি করছো? ইউ আর সিটিং অন দ্য ফেন্স, ইউ আর নিদার দিস সাইড নট দ্যাট সাইড, কোনো সাইডে তুমি নেই, ইউ আর নিউট্রাল, তুমি 7-এ নেই 5-এ নেই, তুমি 12-তে আছো। তো এই যে লোকগুলো, এরা কারা না? এরা দে সিট অন দ্য ফেন্স, এরা সিট অন দ্য ফেন্স, দোজ হু অ্যাভয়েড টেকিং আ ডিসিশন। তারা কি করে? যেমন দ্য ম্যানেজার কেপ্ট সিটিং অন দ্য ফেন্স ডিউরিং দ্য টাইম অফ এ ডিস্টারবেন্স ইন দ্য অফিস। অফিসের মধ্যে একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে, এমপ্লয়ীদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, সেই মুহূর্তে ম্যানেজার কোনো ডিসিশন নেয়নি। ম্যানেজার কি করেছে? ম্যানেজার চুপচাপ বসে রয়েছে ফেন্সের উপর।
ফেন্সের উপর মানে সে কোনো ডিসিশন নেয়নি। এরপর আমরা দেখব অপশন সি তে কি রয়েছে। না, অপশন সিটা খুব গুরুত্বপূর্ণ, লুক বিফোর ইউ লিপ। ঠিক আছে, তুমি অন্ধকারে ঝাঁপ দিয়ে দিলে, তুমি লক্ষ্যই করলে না, তুমি যেখানে ঝাঁপ দিলে তারপরে তার নিচে 80 ফুটের গর্ত রয়েছে, তাহলে ঝাঁপ দিয়ে কি হলো? ঠিক আছে, তুমি তো বিপদ থেকে এসকেপ করতে পারলেই না, রেদার আরো বেশি বিপদের মধ্যে পড়ে গেলে। তাই টু লুক বিফোর ইউ লিপ, এই যে লিপ ওয়ার্ডটা রয়েছে, এই লিপ কথার মানে হচ্ছে টু জাম্প। অর্থাৎ যখন তুমি জাম্প করবে, এই জাম্প করার আগে তুমি চারপাশটা ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, চারপাশটা ভালোভাবে তুমি দেখে নাও। তার মানে কি টু, মানে কি বলবো, টু লুক বিফোর ইউ লিভ এর মানে কেয়ারফুলি, টু থিঙ্ক কেয়ারফুলি বিফোর টেকিং আ ডিসিশন, টু থিঙ্ক কেয়ারফুলি বিফোর, দেখছি বিফোর টেকিং আ ডিসিশন। অর্থাৎ একটা ডিসিশন নেওয়ার আগে কোনো কিছুকে কেয়ারফুলি ভাবা, এই জিনিসটাকে আমরা অপশন সি এর মাধ্যমে বোঝাতে পারবো। ক্লিয়ার? অপশন ডি হচ্ছে সেই সোনার মানে ডিম পাড়া একটি হাঁস, সেই হাঁসটিকে মেরে দেওয়া লোভের কারণে, যে একদিনে সব ডিমের মালিক হয়ে যাব। এর মানে হচ্ছে টু ডেস্ট্রয় দ্য ইউজফুল রিসোর্স, টু ডেস্ট্রয় দ্য ইউজফুল রিসোর্স। অর্থাৎ যেটা একটা ভ্যালুয়েবল রিসোর্স ছিল, সেই ভ্যালুয়েবল রিসোর্সকে তুমি ধ্বংস করে দিলে, এটাই হচ্ছে টু কিল দ্য গোল্ডেন গুজ। ঠিক আছে, মানে যে গোল্ডেন গুজটা তাকে রেগুলার প্রফিট দিত, সে সেটাকে মেরে ফেললো। তাহলে আমাদের যে কোয়েশ্চেন তাতে কি বলা হয়েছে, যে প্রত্যেকটা কিছুকে খুব ভালোভাবে রিভিউ করো। ঠিক আছে, কোন একটা ডিসিশনে পৌঁছানোর আগে, বিফোর রিচিং টু এ ডিসিশন you have to review all the options. Before reaching to a decisions, you have to review all your options. কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে এই যে অপশন গুলোকে রিভিউ করতে বলা হয়েছে, এটাই কি, এটা অপশন সি এর সাথে দেখো অ্যাপ্লিকেবলি যাচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েটলি যাচ্ছে। যে তুমি কি করো, তুমি জাম্প করার আগে চারপাশটাকে দেখে নাও। ঠিক সেই একই রকম ভাবে সবকিছুকে তুমি কেয়ারফুলি রিভিউ করে নাও তোমার লাইফে ডিসিশন নেওয়ার আগে। তাহলে এই কোশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হলো অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 8। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 এর মধ্যে কি করেছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। দেখো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সবসময় স্টুডেন্টদের কাছে একটা কনফিউজিং জায়গা হয়। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে তোমার কিন্তু বেশি ভাবা চলবে না, তোমাকে একদম কুইকলি করে নিতে হবে। তোমাকে এটা মাথার মধ্যে রাখতে হবে যে এই লম্বা লম্বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে কিছু কিছু টেন্স রিলেটেড থাকে, আর কিছু কিছু ওই প্রিপোজিশন রিলেটেড থাকে, এর বাইরে কিছু থাকে না। ঠিক আছে, পার্টস অফ স্পিচ রিলেটেড থাকে। যেমন দেখো এই সেন্টেন্সটা শুরু হচ্ছে কি দিয়ে, হি হ্যাজ দিয়ে। তাহলে হি হ্যাজ দিয়ে মানে এরপরে হ্যাজের পরে আমাদের কি দরকার রয়েছে, আমাদের একটা পাস্ট পার্টিসিপাল দরকার রয়েছে। হ্যাজের পরে আমাদের কি দরকার রয়েছে, আমাদের দরকার রয়েছে পাস্ট পার্টিসিপাল দরকার রয়েছে। এই সেন্টেন্সটা কিসে লিখে রয়েছে, এই সেন্টেন্সটা আমাদের রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তার মানে হ্যাজের পরে আমাদের একটা মানে মেন ভার্বের থার্ড ফর্ম দরকার রয়েছে। ঠিক আছে, মেন ভার্বের থার্ড ফর্ম দরকার রয়েছে। তাহলে হ্যাজের পরে প্রথম পয়েন্ট হচ্ছে নট বিং। এখানে কি রয়েছে, এখানে আইএনজি রয়েছে, এখানে আইএনজি রয়েছে। এটা কি থার্ড ফর্ম? এটা থার্ড ফর্ম কিন্তু নয়। ঠিক আছে, এটা কিন্তু থার্ড ফর্ম নয়। দ্বিতীয় পয়েন্টটা কি, দ্বিতীয় পয়েন্টটা শুধু নট রয়েছে, এটাও কিন্তু থার্ড ফর্ম নয়, এখানে তো কিচ্ছু নেই। তৃতীয় যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে নট বিন। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু বি এর থার্ড ফর্ম, এটা কিন্তু বি এর থার্ড ফর্ম। অপশন ডি কি রয়েছে, নট বি। ঠিক আছে, এটা কিন্তু থার্ড ফর্ম নয়। তাহলে হি হ্যাজ নট বিন, এই জায়গা থেকেই তোমাকে ধরে নিতে হবে আমার অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। এখান থেকে তোমাকে ধরে নিতে হবে, কিন্তু উত্তর ধরে নেওয়াটা তো এক্ষেত্রে আমরা কোনটা কারেক্ট আনসার সেটা আমরা শেখাচ্ছি না, আমরা কোয়েশ্চেনকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে, এবং সেই জায়গাটা আমরা বুঝবো। তার মানে টেন্স থেকে আমাদের কোয়েশ্চেন পড়ে, এটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং আমাদেরকে টেন্স যে জায়গাটা সেটা খুব ভালোভাবে পড়তে হবে। ম্যাটিকিউলাস, এই ম্যাটিকিউলাস মানে ইন্টেলিজেন্ট, এই ম্যাটিকিউলাস মানে কিন্তু জুডিশিয়াস। এই ম্যাটিকিউলাস মানে কি, এর মানে ইন্টেলিজেন্ট, এই ম্যাটিকিউলাস মানে হচ্ছে জুডিশিয়াস। ঠিক আছে, খুব বিচক্ষণ। ঠিক আছে, এই যে এরপরে কি আছে দেখো, এরপরে একটা প্রিপোজিশন রয়েছে। এই ধরনের এই ইন অ্যাট যে প্রিপোজিশন গুলো রয়েছে না, এরপরে যখন একটা ভার্ব দিতে বলে, এখানে দেখো একটা ভার্ব আছে, তো দেখো অপশন 2 মানে এই দ্বিতীয় ব্ল্যাঙ্কটার জন্য একটা ভার্ব বসবে, এখানে একটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। তোমাকে এক্ষেত্রে বলে রাখছি, এই ধরনের প্রিপোজিশনের পরে তুমি চোখ বন্ধ করে জেরান্ডকে বসিয়ে দেবে। এই ধরনের প্রিপোজিশনের পরে জেরান্ড বসে, মেন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে তুমি আইএনজি কে অ্যাড করে দেবে।
তাহলে আইএনজির জন্য আমরা দ্বিতীয় ফর্ম আমরা যদি তাকিয়ে দেখি, আমার কি রয়েছে, এটা ওভারসিন, জেরান্ড নয়, ঠিক আছে, এটা ওভারস, জেরান্ড নয়, এটা ওভারসি, জেরান্ড নয়, এটা কিন্তু ওভারসিইং, এটা কিন্তু জেরান্ড। তাহলে এক্ষেত্রে আমরা বসিয়ে দেবো ওভারসিইং বলে কথাটা, রাইট। এরপরে একটা কমা রয়েছে, এবং এই যে কমাটা রয়েছে না, এই কমাটার পরে মনে রাখবে জেনারেলি ভাবে আইএনজি বসবে, ঠিক আছে, জেনারেলি ভাবে আইএনজি বসবে। কারেক্ট ফ্রেজ হচ্ছে গিভিং রাইজ টু, এটা হচ্ছে একটা কারেক্ট ফ্রেজ আছে যেটা হচ্ছে গিভিং রাইজ টু, এটা একটা কারেক্ট এক্সপ্রেশন, বুঝলে, গিভিং রাইজ টু, এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে, গিভিং রাইজ টু। এই গিভিং রাইজ টু এর মানে হচ্ছে কজিং, CAUSING। তাহলে এক্ষেত্রে একটা আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন মাথার মধ্যে রাখতে হবে, গিভিং রাইজ টু এর মানে হচ্ছে কজিং। এবং তারপরে আমাদেরকে এক্ষেত্রে দুটো ওয়ার্ড বুঝতে হবে, একটা হচ্ছে মেনি আর একটা হচ্ছে মাছ, ভালো করে বোঝো। এক্ষেত্রে আমাদেরকে দুটো ওয়ার্ড আমি বোঝাবো, একটা হচ্ছে মেনি এবং আর একটা হচ্ছে মাছ, খেয়াল রাখবে, মেনি আর মাছ। আমি আবার বলছি, মেনি কার পরে বসে না, মেনির পরে মনে রাখবে সবসময় কাউন্টেবল বসে। কি বসে? কাউন্টেবল নাউন। কি বসে? কাউন্টেবল নাউন। মাছের পরে কি বসে? মাছের পরে বসে আনকাউন্টেবল নাউন। আবার বলছি, মেনির পরে কি বসে? কাউন্টেবল নাউন। মাছের পরে কি বসে? আনকাউন্টেবল নাউন। অর্থাৎ যেটাকে তুমি ইন্ডিভিজুয়ালি কাউন্ট করতে পারবে, 1 2 3 4 20 25 করে, যেটাকে তুমি কাউন্ট করতে পারবে, সেটাকে আমরা কি বলতে পারবো? কাউন্টেবল নাউন বলতে পারবো। যেমন মেনির পরে কি বসতে পারে? বুকস। মেনির পরে বসতে পারে কি? স্টুডেন্টস। মেনির পরে বসতে পারে কি? অ্যাপলস। মেনির পরে বসতে পারে কি? ইররেগুলারিটিস। এটাও বসতে পারে। কিন্তু মাছের পরে কি বসতে পারে? মাছের পরে বসতে পারে ওয়াটার, যাকে তুমি কাউন্ট করতে পারবে না। মাছের পরে বসতে পারে কি? লাভ। মাছের পরে বসতে পারে কি? মানি। মাছের পরে বসতে পারে কি? ওয়ার্ক। মাছের পরে বসতে পারে কি? ইনফরমেশন। এই সমস্ত ওয়ার্ডগুলো বসতে পারে। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে আমরা দেখবো যে ইররেগুলারিটি। দেখো, ইররেগুলারিটি যেমন একটা জিনিস যেটাকে তুমি কাউন্ট করতে পারো, ইররেগুলারিটি যেমন জিনিস নয় যেটাকে তোমার কাউন্ট করা যাবে না। তাহলে এরপরে কি বসবে? এরপরে ম্যানি বসবে। তাহলে মেনি বসলো কি জন্যে না, এটা কাউন্টেবল নাউন বলে। মেনি বসলো কি জন্যে? এটা কাউন্টেবল নাউন বলে। গিভিং রাইজ টু, এটা একটা ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, এর মানে কজিং। ইনের পরে জেরান্ড হলো, হ্যাজের পরে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল বসলো। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এক্ষেত্রে অনেক গ্রামাটিক্যাল কনসেপ্ট এই জায়গার মধ্যে ইউজ করা হয়েছে। চলো কোয়েশ্চেন নাম্বার 9 আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 9 আমরা দেখি উইদাউট এনি ফার্দার ডিলে। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, বলছে ইট ইজ বেস্ট নট টু ডিলে, অর্থাৎ আমাদেরকে ডিলে করা উচিত হবে না। এই ডিলে করা উচিত হবে না মানে কি? এর মানে উই শুড অ্যাক্ট প্রম্পটলি। এর মানে আমরা কি বলতে পারবো? আমাদেরকে প্রম্পটলি অ্যাক্ট করতে হবে, আমাদেরকে উইদাউট ডিলে অ্যাক্ট করতে হবে। উই শুড অ্যাক্ট প্রম্পটলি, উই শুড অ্যাক্ট উইদাউট ডিলে। অর্থাৎ আমাদের কি করা যাবে না? আমাদের কিন্তু কোনো অবস্থাতে ডিলে করা যাবে না। উই শুড অ্যাক্ট প্রম্পটলি, উই শুড অ্যাক্ট উইদাউট ডিলে। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে লক্ষ্য করো, এক্ষেত্রে বেশ কিছু ওয়ার্ড আছে, বেশ কিছু লাইন আছে, এবং সেই লাইনগুলো আমরা আগে বুঝি, তারপরে আমি না হয় এই উত্তরে আসবো। প্রথমে বলছে বেগার্স কান্ট বি চুজার্স। বেগার্স কান্ট বি চুজার্স মানে তোমার কাছে যদি অপশনস লিমিটেড হয়, তোমার কাছে যদি অপশনস লিমিটেড হয়, আমার খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে, আমার কাছে খাবার নেই, কেউ আমাকে দুটো রুটি আর অল্প ঘুগনি দিয়েছে, আমি সেটা না খেয়ে বলছি না আমার স্যান্ডউইচ দরকার, এটা আমি ওই মুহূর্তে এটা আমি করতে পারি না। আমি অ্যাজ এ বেগার আই ক্যানট বি চুজার। সো আমি ফাসি হতে পারি না, আমি ফিনিকি হতে পারি না, আমি পিকি হতে পারি না when অপশনস আর লিমিটেড। যখন অপশনস গুলো লিমিটেড আছে, এগুলো আমি করতে পারি না। সো বেগার্স ক্যানট বি চুজার্স, ঠিক আছে। এরপরে লক্ষ্য করো অপশন বি যেটা রয়েছে, আ স্টিচ ইন টাইম সেভস 9। খুব গুরুত্বপূর্ণ একটা এক্সপ্রেশন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রবাদ। প্রবাদ মানে প্রবাদ। এই প্রবাদ কথাটার একটা সিনোনিম হচ্ছে ম্যাক্সিম, MAXIM, ম্যাক্সিম। এ স্টিচ ইন টাইম সেভস 9। এই কথাটা মানে কি বলো তো? মানে তুমি যদি কোনো টাইমলি অ্যাকশন নাও, তুমি যদি কোনো একটা টাইমলি অ্যাকশন নাও,
অর্থাৎ দিনের পড়াটা তুমি যদি দিনে করে নাও, সিলেবাসটা তুমি যদি টাইমের আগে কমপ্লিট করতে পারো, তাহলে তোমার জীবনে যে পরবর্তী ক্ষেত্রে যে বিগার প্রবলেমসগুলো আসার কথা, সেই প্রবলেমসগুলো আসবে না কিন্তু। সো টাইমলি অ্যাকশনস এগুলো কি করতে পারে? এগুলো প্রিভেন্ট করে। কোনগুলোকে প্রিভেন্ট করে বলো? বিগার প্রবলেমস। আবার বলো, টাইমলি অ্যাকশনস এগুলো প্রিভেন্ট করে বিগার প্রবলেমসকে। ঠিক আছে, এরপরে দেখো অপশন সি। অপশন সিতে একটা প্রবাদ বলেছে, এ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুল। মানে ধরো যে সমস্ত অনেক লোক থাকে জানো তো, যারা নিজেদের দোষে মানে নিজে কোনো ভুল করবে এবং তার জন্য লোককে দোষ দেবে। যেমন ধরো লেটসে আমি ধরো একটা কাঠের কাজ করছি, আমি একটা ডিজাইন বানাতে যেয়ে পুরো কাঠটাকে কেটে একাকার করে দিয়েছি, আর ডিজাইন হয়নি। এরপর আমি কি করলাম, আমাকে তো যে আমাকে এই প্রজেক্টটা দিয়েছে সে তো আমাকে ধরবে, সে তো বলবে তুমি কি বানিয়েছো অ্যাজ এ কার্পেন্টার। তখন আমি বললাম যে দেখুন স্যার, এটা আমার ফল্ট নয়, আমার হাতে এই যে বাটালিটা দেখতে পাচ্ছেন, এই করাতটা দেখতে পাচ্ছেন, এটার ফল্ট, এইটার ফল্টের কারণের জন্য আমার কাঠ, আপনার যে কাঠটা রয়েছে, আপনার যে ফার্নিচারটা রয়েছে, এই ফার্নিচারটা পুরোপুরিভাবে ডিফর্মড হয়ে গেছে। বুঝে গেছে? তার মানে এই যে এ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুল, এই কথাটার মানে কি বলতো, যে বিভিন্ন ধরনের লোক আছে যারা কি করে, পিপল ব্লেম আদার্স, অন্যান্য লোকদেরকে ব্লেম করে। কেন ব্লেম করে? লোকের ফল্টের জন্য নয়, ফর দেয়ার ওন ফল্ট। তাদের নিজের মধ্যেই ত্রুটি আছে, তাদের নিজেদের মধ্যেই ইমপারফেকশন আছে, সেই জন্য তারা কি করে, লোককে দোষারোপ করে। আর অপশন ডি, এটা তো তোমরা শুনেইছো, যে পৃথিবীর কোন একজন মানে কি বলবো, এখানে এটা ক্যাপিটাল করে দাও, কোন একজন জুডিশিয়াস মানুষ বলে গেছেন যে প্রেম এবং যুদ্ধ এমন একটা জিনিস যাতে নাকি সবকিছু ফেয়ার, সবকিছু নাকি মানে এনি অ্যাকশন ইজ অ্যাকসেপ্টেবল ইন এক্সট্রিম সিচুয়েশন। এই কথাটার মানে হলো প্রেম আর যুদ্ধে সবকিছু অ্যাপ্লিকেবল, মানে হচ্ছে যে কোনো, যখন তুমি তোমার এক্সট্রিম সিচুয়েশনের মধ্যে রয়েছো, when you are in your extreme situation, যখন তুমি তোমার এক্সট্রিম সিচুয়েশনের মধ্যে রয়েছো, সেই এক্সট্রিম সিচুয়েশনের মধ্যে তুমি যে কোনো অ্যাকশন নিতে পারো। এনি অ্যাকশন ইজ অ্যাকসেপ্টেবল ইন এক্সট্রিম সিচুয়েশন, অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। চলো এই ক্ষেত্রে আমরা চারটে অপশন মোটামুটি ভাবে দেখে নিলাম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কোন অপশনটা যাবে বলো তো? যে আমাদের দেরি করা উচিত নয়, আমাদের দেরি করা উচিত নয়, কারণ এখানে সিন্স কথাটা বিকজ এর সেন্সে ইউজ হচ্ছে। আমাদের দেরি করা উচিত নয় কেন? কারণ যদি আমরা প্রপার টাইমে সমস্ত কিছুকে করি, তাহলে কি হবে, তাহলে আগামী দিনে বড় সমস্যা হবে না। তাহলে তুমি দেখতেই পাচ্ছ অপশন এ এটা কোনোভাবে এই সেন্টেন্সের সাথে যায় না, অপশন সি কোনোভাবে যায় না, অপশন ডি তো সামনাসামনি যাওয়ার কোনো উপায় নেই। তাহলে এক্ষেত্রে রাইট আনসার কিন্তু হচ্ছে গিয়ে তোমার অপশন বি, অর্থাৎ ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স আ স্টিচ ইন টাইম সেভস নাইন। সিন্স আ স্টিচ ইন টাইম সেভস নাইন, অর্থাৎ উই শুড অ্যাক্ট প্রম্পটলি, উই শুড ডু সামথিং উইদাউট ডিলে। ঠিক আছে, কারণ টাইমলি যদি আমরা কোনো অ্যাকশনসকে আন্ডারটেক করি, সেটা পরবর্তী ক্ষেত্রে যে বিগার প্রবলেমস আছে, সে বিগার প্রবলেমস গুলো থেকে আমাদেরকে বাঁচাবে। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, কোয়েশ্চেন নাম্বার 10 এর মধ্যে বলছে, ভালো করে বুঝবে, বলছে আমাদেরকে ফলোয়িং সেন্টেন্সেস গুলোকে পড়তে হবে এবং তারপরে আমাদেরকে কারেক্ট অপশনটাকে খুঁজতে হবে। ভালো করে বুঝবে, এক্ষেত্রে আমাদের প্রিলিমসের যে কোয়েশ্চেন্স গুলো হয়, সে প্রিলিমসের কোয়েশ্চেন্স গুলোর মধ্যে যে ইনস্ট্রাকশনটা দেয় না, সেই ইনস্ট্রাকশনটা কিন্তু তোমায় খুব মন দিয়ে দেখতে হবে। ইউ হ্যাভ টু ক্লোজলি লুক অ্যাট দ্য ইনস্ট্রাকশনস। তুমি ইনস্ট্রাকশনস না দেখে তোমার কোয়েশ্চেন্স যতই কমন মনে হোক, তুমি কিন্তু আনসার করতে যাও না, এতে তোমার অনেক ডিফিকাল্টিজ তোমাকে ফেস করতে হতে পারে। চলো, এক্ষেত্রে আমি কি বললাম, কোয়েশ্চেন নাম্বার সেন্টেন্স নাম্বার 1, অপশন নাম্বার 1। ঠিক আছে, বলছে ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স। ক্লিয়ার? খুব সাধারণ কোয়েশ্চেন আছে, খুব সাধারণ কোয়েশ্চেন আছে। মেইন কোয়েশ্চেনটা এই দুটো শব্দের মধ্যে ঘুরছে, এই দুটো শব্দের মধ্যে ঘুরছে, PERSONAL, PERSONAL। তুমি বলবে সে দুটো শব্দ তো নয়, একটাই শব্দ দুবার ব্যবহার করা হয়েছে। ওয়েট, তাহলে আমি কি বললাম, দেখো এখানে কোয়েশ্চেনটা কি, একজনের উচিত নয় ইন্টারফেয়ার করা। ইন্টারফেয়ার করা মানে যেটাকে আমরা বলি টু পোক দ্য নোজ, নাক গলানো। একজনের উচিত নয়, ধরো কোনো একজন মানুষের ব্যক্তিগত যে অ্যাফেয়ার, পার্সোনাল যে অ্যাফেয়ার্স,
ব্যক্তিগত ব্যাপারে একজন মানুষের উচিত নয় নাক গলানো। মানে তুমি, মানে প্রত্যেক মানুষের একটা প্রাইভেসি আছে, প্রত্যেকের মানুষের রাইট টু লাইফ, রাইট মানে একটা লিবার্টি আছে, এটা একটা ফান্ডামেন্টাল রাইট, বেঁচে থাকার যে অধিকার, এবং সেই বেঁচে থাকার অধিকারের মধ্যে কোনো একটা মানুষের ইন্টারফেয়ার করার কোনো রাইট নেই। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এই যে পার্সোনাল অ্যাফেয়ার্স, এই লাইনের মধ্যে আমরা কোনো ইমপারফেকশনস খুঁজে পেলাম না। ঠিক আছে? তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে এটা একটা কারেক্ট সেন্টেন্স, এটা একটা কারেক্ট সেন্টেন্স। এরপর আমরা দেখলাম দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি আর ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার স্যালারিজ। স্যালারিজ মানে বেতন, ডিসস্যাটিসফাইড মানে আমরা আনহ্যাপি বলতে পারবো, অসন্তুষ্ট। ঠিক আছে? অর্থাৎ কোনো একটা প্রাইভেট কোম্পানি আছে, লেটসে কোনো একটা XYZ বলে কোনো একটা প্রাইভেট কোম্পানি আছে, সেই কোম্পানি যে স্যালারি দিচ্ছে, এক্সকিউজ মি, সেই কোম্পানি যে স্যালারি দিচ্ছে, সেই স্যালারিতে ওখানে যারা কাজ করছে তারা কিন্তু হ্যাপি নয়। এখানে এই যে ওয়ার্ডটা বলেছে, এই ওয়ার্ডটা কিন্তু পারফেক্ট বলেনি। এই ওয়ার্ডটা হওয়া উচিত ছিল পার্সোনেল, PERSONNEL। এই পার্সোনাল এই শব্দটার মানে কিন্তু হচ্ছে স্টাফ, STAFF। এই শব্দটার মানে হচ্ছে এমপ্লয়ি, এই শব্দটার মানে হচ্ছে এমপ্লয়ি। তার মানে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে, যে এক্ষেত্রে বলেছে কোন সেন্টেন্সটা কারেক্ট। ব্যাপারটা বোঝো, সেন্টেন্স 1 কারেক্ট, ঠিক আছে। সেন্টেন্স 2 এটা কিন্তু কারেক্ট নয়, সেন্টেন্স 2 কিন্তু কোনোভাবে কারেক্ট নয়। ঠিক আছে, সেন্টেন্স 2 এর মধ্যে ভুল আছে। সেন্টেন্স 1 and 2 আর বোথ কারেক্ট, এটা হতে পারে না। সেন্টেন্স 1 শুধুমাত্র কারেক্ট, সেন্টেন্স 2 কারেক্ট নয়। অপশন ডি কি বলছে? অপশন ডি কি বলছে বলো? সেন্টেন্স 1 and 2 আর বোথ ইনকারেক্ট, কিন্তু এটাও নয়, কারণ সেন্টেন্স 1টা কারেক্ট। তাহলে আমরা কি বলতে পারবো? আমাদের উত্তর হবে 80। অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, কারণ এইটুকুই তো কারেক্ট, এটা তো একটা রং সেন্টেন্স না। তাহলে আমার কোন নিচের কোন স্টেটমেন্টটা জাস্টিফাইড হচ্ছে এটার সাথে? এটার সাথে জাস্টিফাই হচ্ছে আমার অপশন এ। কারণ দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে তাকিয়ে দেখো, এখানে বলছে সেন্টেন্স 2 কি কারেক্ট, আমরা দেখলাম সেন্টেন্স 2 কারেক্ট নয়, তাহলে অপশন বি হলো না। এরপর বলছে 1 আর 2 দুটোই কারেক্ট, কিন্তু আমরা দেখলাম 2টা ভুল আছে, তাহলে অপশন সি হলো না। এরপরে কি বলছে? 1 আর 2 দুটোই ইনকারেক্ট, কিন্তু আমরা দেখলাম যে 1 নম্বর সেন্টেন্সটা তো কারেক্ট আছে, 2 নম্বরটা ভুল আছে, তাই অপশন ডিটা হলো না। তাহলে রাইট আনসার কোনটা? রাইট আনসার হচ্ছে অপশন এ। তো চলো, এরপরে আমরা আবার দেখতে পাচ্ছি ভোকেবস থেকে কোশ্চেন দিয়েছে, আবার দেখতে পাচ্ছি আমরা ভোকেবস থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, এবং সে ভোকেবস থেকে কি কোশ্চেন দিয়েছে? চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান কারেক্টলি রিপ্লেস বোথ দ্য ইটালিসাইজড ওয়ার্ডস। ভালো করে বুঝবে, এখানে দুটো সেন্টেন্সের জায়গাটাকে প্রচন্ড কমপ্লিকেটেড করা হয়েছে। এগুলো এক্সাম হলে ম্যাটার অফ এক্সট্রিম ডিফিকাল্টি যায়, মাসে। ঠিক আছে, আই অ্যাপ্রিসিয়েট ইজ এক্সুবারেন্ট নেচার, এটা একটা কোয়েশ্চেন। আবার এভরিওয়ান এট দ্য পার্টি ওয়াজ ইন এ ফেস্টিভ মুড, এটা আবার একটা কোয়েশ্চেন। এই দুটো অংশকে কি করে রেখেছে? এই দুটো অংশকে হাইলাইট করে দিয়েছে, এই দুটো অংশকে, ঠিক আছে, ইটালিসাইজড করেছে, এই দুটো অংশকে হাইলাইট করেছে। এবং তারপরে কোয়েশ্চেন করছে, বলছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান কারেক্টলি রিপ্লেস। এমন একটা ওয়ার্ডকে আমাকে চুজ করতে হবে, এমন একটা ওয়ার্ড আমাকে চুজ করতে হবে যে ওয়ার্ডটা কি করবে এই দুটো যে ওয়ার্ড আছে, এক্সকিউজ মি, অর্থাৎ সেন্টেন্স 1 এর এই শব্দটা, সেন্টেন্স 2 এর এই শব্দটা, এই দুটো শব্দকে রিপ্লেস করবে, দুটো শব্দের সাবস্টিটিউট হবে এই চারটার মধ্যে একটা শব্দ। ব্যাপারটা বোঝা গেছে? নট এভরিওয়ানস কাপ অফ টি, এগুলো খুব টাফ। তো চলো আমরা প্রথমে চারটে যে ওয়ার্ড রয়েছে, এই চারটে ওয়ার্ডের মানে জানার চেষ্টা করি। প্রথম যে ওয়ার্ডটা রয়েছে ভেবে দেখো, সেই ওয়ার্ডটা হচ্ছে এক্সাইটেবল। এক্সাইটেবল মানে কি বলতো? যেটা ইজিলি এক্সাইটেড হয়। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এক্সাইটেবল, হি ইজ অ্যান এক্সাইটেবল ম্যান, মানে যে ইজিলি এক্সাইটেড হয়ে যায়। এরপর একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা হচ্ছে এক্সরবিটেন্ট। এক্সরবিটেন্ট, এক্সরবিটেন্ট মানে যেমন দেখবে এখন গ্যাসের প্রাইস বেড়ে যাচ্ছে, পেট্রোলের দামও 106-107 টাকা, এটাও কম নয়। জিনিসপত্রের দাম, সর্ষের তেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, এগুলোকে তুমি বলতে পারো এক্সরবিটেন্ট প্রাইস, মানে এগুলোকে তুমি বলতে পারো একটা এক্সেসিভলি হাই, অর্থাৎ যার দামটা অনেক বেশি।
এটা প্রাইসের সাথে মেনলি আমরা ইউজ করি এই ওয়ার্ডটা, বুঝলে? এক্সরবিটেন্ট ওয়ার্ডটা, এক্সরবিটেন্ট প্রাইস। এরপর 3 নাম্বার যে ওয়ার্ডটা রয়েছে এক্সাইটিং। এক্সাইটিং মানে কি? যেটা এক্সাইটমেন্ট তৈরি করে, টু কজ এক্সাইটমেন্ট। আবার বলছি কি তৈরি করে? টু কজ এক্সাইটমেন্ট, বা তুমি হয়তো এই ওয়ার্ডটা আমি যদি কজিং এক্সাইটমেন্ট বলতাম তাহলে বোধহয় আরো ভালো হতো। দেখো, কজিং এক্সাইটমেন্ট, কজিং এক্সাইটমেন্ট, ঠিক আছে? এরপরে এখানে একটা ওয়ার্ড আছে এবং সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাবুলিয়েন্ট। এই ওয়ার্ডটা আছে কি? ওয়ার্ডটা আছে অ্যাবুলিয়েন্ট। অ্যাবুলিয়েন্ট শব্দটা মানে কি? এই শব্দটা মানে হচ্ছে চিয়ারফুল। এই শব্দটা মানে হচ্ছে এনার্জেটিক। এই শব্দটা মানে হচ্ছে ফুল অফ এনথুসিয়াজম। এই শব্দটা মানে হচ্ছে ফুল অফ এনথুসিয়াজম। এই শব্দটা মানে হচ্ছে ফুল অফ এক্সাইটমেন্ট। তাহলে অ্যাবুলিয়েন্ট কথাটা মানে কি বললাম? যেটা চিয়ারফুল, এনার্জেটিক, ফুল অফ এনথুসিয়াজম, ফুল অফ এক্সাইটমেন্ট, সেটাকে আমরা বলতে পারি অ্যাবুলিয়েন্ট। ঠিক আছে? তাহলে চলো, চিয়ারফুল মানে আনন্দে পরিপূর্ণ, এনার্জেটিক মানে পুরো এনার্জিতে পরিপূর্ণ, ক্লিয়ার? তো চলো এরপরে এখানে একটা ওয়ার্ড দেখি, যে আমি অ্যাপ্রিসিয়েট করি। অ্যাপ্রিসিয়েট মানে আমি কনগ্রাচুলেট করি বা আমি অ্যাডমায়ার করি, আমি প্রশংসা করি। কোনটাকে প্রশংসা করি? তার এক্সুবারেন্ট নেচারকে, অর্থাৎ নেচার মানে হিউম্যান নেচার, অর্থাৎ তার চরিত্রের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, যে টেন্ডেন্সিটাকে আমি খুব লাইক করি। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তার ক্যারেক্টারের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, যে টেন্ডেন্সিটাকে আমি লাইক করি, এবং সেই টেন্ডেন্সিটা কি না, সেই টেন্ডেন্সিটাকে বলছে এক্সুবারেন্ট। সেই টেন্ডেন্সিটা কি না, সেই টেন্ডেন্সিটাকে বলছে এক্সুবারেন্ট। তার মানে এটা একটা পজিটিভ টেন্ডেন্সি। সবাই পার্টিতে, সবাই কিন্তু ফেস্টিভ মুডে থাকে, অর্থাৎ সবাই একটা চিয়ারফুল মুডে থাকে। তাহলে তুমি দেখো, এক্সুবারেন্ট তার যে কোয়ালিটি, এটাও একটা চিয়ারফুল কোয়ালিটি। বুঝতে পারছো? গোটা দিন কাঁদে, এরকম কাউকে তো তোমার পছন্দ হওয়া উচিত নয়। গোটা দিন গালে হাত দিয়ে বসে থাকে, স্যাড হয়ে থাকে, প্যাসিমিস্টিক হয়ে থাকে, এ ধরনের পার্সনকে তুমি কতক্ষণ অ্যাডমায়ার করবে? পারবে না। তাই এক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 11তে যে অ্যাপ্লিকেবল উত্তরটা যাবে, সেটা কি না, সেটা হচ্ছে অপশন ডি। ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার চলে যাও কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12তে আমাকে মুড দিয়ে কোয়েশ্চেন দিয়েছে। আগে আমি মুড জিনিসটাকে অল্প করে বলে রাখি। দেখো, আমি কোয়েশ্চেন আনসার অ্যানালাইসিস করছি, তা গ্রামার যে যে জায়গাগুলো আছে আমরা অল্প করে বলবো। মুড কি না? মুড হচ্ছে ফর্ম অফ এ ভার্ব। মুড কি? ফর্ম অফ এ ভার্ব। কেমন ফর্ম অফ এ ভার্ব? না, ভার্বের এমন একটা ফর্ম যেটা স্পিকারের অ্যাটিটিউড বোঝায়। ঠিক আছে? যেটা কোনটাকে বোঝায়? দ্যাট শোজ স্পিকারস অ্যাটিটিউড। যেটাকে কোনটাকে বোঝায়? স্পিকারের অ্যাটিটিউডকে বোঝায়, যে ও কি বলছে। মানে স্পিকার কোনো ফ্যাক্ট বলছে, না স্পিকার কোনো কোশ্চেন করছে, নাকি স্পিকার কোনো কমান্ড করছে, নাকি স্পিকার কোনো ইচ্ছে প্রকাশ করছে। তার মানে স্পিকার তার কথা, স্পিকার মানে বক্তা, বক্তা তার কথার মধ্যে, ঠিক আছে, যে ভার্বটা ব্যবহার করেছে, সেই ভার্বের মাধ্যমে স্পিকারের কি অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডের মাধ্যমে সে কি ফ্যাক্ট বলল, সে কি কোনো বক্তব্য বলল, নাকি সে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করল, নাকি সে কোনো আদেশ দিল, সে কি কোনো আদেশ দিল, নাকি সে তার কোনো ইচ্ছে প্রকাশ করলো। বোঝা গেছে? এই জিনিসটাকে আমরা এক কথায় কি বলতে পারি? এই জিনিসটাকে আমরা মুড বলতে পারি। দেখো, মুডের প্রথম ক্যাটাগরিকে এখানে বলা হচ্ছে, আমি এক একটা জিনিসকে আগে বলে রাখি, ইন্ডিকেটিভ মুড। এগুলোকে একটু এক্সপ্লেন করে দিই, তারপর আমি কোশ্চেনে যাচ্ছি। ইন্ডিকেটিভ মুড, ইন্ডিকেটিভ মুড কখন ব্যবহার করা হয়? বলছি এটা হচ্ছে এমন এক ধরনের মুড, যে মুডের মাধ্যমে আমরা ফ্যাক্টগুলো সম্পর্কে জানতে পারি, যে মুডের মাধ্যমে আমরা স্টেটমেন্টগুলো সম্পর্কে জানতে পারি, বক্তব্যগুলোকে সম্পর্কে জানতে পারি। যেমন আমি হয়তো বললাম বিরাট কোহলি স্কোরস আ সেঞ্চুরি, এটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। ঠিক আছে? মাই ফাদার ডায়ালস মি, ইন্ডিকেটিভ মুড। মাই ফ্রেন্ড রাইটস আ লেটার, ইন্ডিকেটিভ মুড। এরপরে কি না, এরপর হচ্ছে ইন্টারোগেটিভ মুড। ইন্টারোগেটিভ মুড কাকে বলে? আমি কি বলেছি? মুড মানেই হচ্ছে এমন একটা ফর্ম অফ এ ভার্ব, যে ফর্ম অফ এ ভার্বের মাধ্যমে স্পিকারের তুমি অ্যাটিটিউডটা বুঝতে পারবে, যে স্পিকার কি বলতে চাইছে বা কিভাবে বলতে চাইছে। ইন্টারোগেটিভ মুড মানে যেটা জেনারেলি ভাবে কোয়েশ্চেনের জন্য ইউজ করা হয়, যেমন ডু ইউ লাইক ইংলিশ, ডু ইউ লাইক প্রিলিমস কোয়েশ্চেন। ঠিক আছে? এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ মুড। এরপরে আসছে দেখো সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড কাকে বলছে?
বলছে সাবজেক্টিভ মুড হচ্ছে সেগুলো যেখানে উইশ থাকে, মানুষের যে উইশ, যদি আমি পাখি হতাম, যদি আমি প্রধানমন্ত্রী হতাম, ঠিক আছে, যদি আমি আম্বানির রিলেটিভ হতাম, যেগুলো ডাউটস বা যেগুলো আনরিয়াল সিচুয়েশন, যেগুলো বাস্তবে কোনোদিন সম্ভব নয়, আনরিয়াল সিচুয়েশন, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা বলতে পারি সাবজাংটিভ মুড। এবং এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইম্পারেটিভ মুড। ইম্পারেটিভ মুডের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি না, ইম্পারেটিভ মুডের মাধ্যমে আমরা দেখতে পাই অর্ডার। যেমন সাবজেক্টিভ মুডের লাইন, ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল ইউরোপ। ইফ আই ওয়ার রিচ, আমি যদি রিচ হতাম তাহলে আমি কি করতাম? আই উড ট্রাভেল এভরিওয়্যার, চারপাশে আমি ঘুরে বেড়াতাম। আই উড ট্রাভেল এভরিওয়্যার, এই যে সেন্টেন্সটা দেখতে পেলে এটা সাবজাংটিভ মুডের উদাহরণ। এবং এক্ষেত্রে এই ওয়ের কথাটা বসে সাবজেক্ট আই এর পরেও, কারণ এগুলো হাইপোথেটিক্যাল কেস, এগুলো ইমাজিনারি সিচুয়েশন, এগুলো আনরিয়াল সিচুয়েশন, তাই এগুলোর ক্ষেত্রে আই এর পরে ওয়াজ হয় না, এগুলো ওয়ের হয়। ঠিক আছে, চলো ইম্পারেটিভ মোড। ইম্পারেটিভ মোডের ক্ষেত্রে কি হয়? অর্ডার হয়, রিকোয়েস্ট হয়, বা অনেক সময় নয়, অ্যাডভাইসও হয়। যেমন ওপেন দ্য বুক, যেমন ওপেন দ্য বুক। ঠিক আছে, তাহলে মুড মানে এক কথায় তুমি যদি বলো, তাহলে মুড মানে বলবে যে স্পিকারের যে ফিলিং, স্পিকারের যে ইন্টেনশন, সেটাকে আমার কি বলে? সেটাকে আমার মুড বলে। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে লক্ষ্য করো, এক্ষেত্রে আমার কি বলছে? এক্ষেত্রে আমার কোয়েশ্চেনটা কি দিয়েছে? আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। ভালো করে বুঝবে, বলছে আমি ওখানে অবশ্যই যাব যদি আমি যেতে পারি। খুব ভালো করে বুঝবে, আমি ওখানে অবশ্যই যাব যদি আমি ওখানে যেতে পারি। মানে আমি যদি যেতে পারি তাহলে আমি সেখানে অতি অবশ্যই যাব। তোমার কি মনে হচ্ছে এই সেন্টেন্সটা পড়ে? এই সেন্টেন্সটা পড়ে আমরা বুঝতে পারছি এখানে স্পিকারের ইচ্ছের কথা প্রকাশ করা রয়েছে। তাহলে ইচ্ছের কথা যখনই প্রকাশ করা রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন। এটাকে আমরা কি বলতে পারবো? এটা একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন। এটা স্পিকারের উইসের কথা, এটা নট রিয়েল। রিয়েল হয়ে গেলে আবার সাবজাংটিভ হবে না। এটা নট রিয়েল, এটা একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন। উড গো, ইফ আই কুড, এই যে কথাগুলো রয়েছে, উড গো বা ইফ আই কুড, তার মানে এটা কোনটাকে ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে একটা পসিবিলিটিকে। এটা ইন্ডিকেট করে না কোনটাকে? এটা ইন্ডিকেট করে না রিয়ালিটিকে। ইটস ইন্ডিকেটস পসিবিলিটি, ইট ডাজন্ট ইন্ডিকেট রিয়ালিটি। তাই এটাকে আমরা কিসের এক্সাম্পল বলতে পারবো? এটাকে আমরা সাবজাংটিভ মুডের এক্সাম্পল বলতে পারবো। তাই অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো, এরপরে আমরা একটা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট একটা ন্যারেশন আছে, সেটাকে আমরা দেখে রাখি। দেখো, ডাইরেক্ট স্পিচটাকে আমরা একবার পড়ে রাখি। কোয়েশ্চেন নাম্বার 13, ডাইরেক্ট স্পিচ। হি সেড আই উইল গো দেয়ার টুমরো। ভেরি গুড, হি সেড আই উইল গো দেয়ার টুমরো। দেখো, যেহেতু আমি অপশন অ্যানালাইসিস করছি, তাই আমি শর্ট ট্রিকে জিনিসগুলোকে বোঝাবো। যেমন আই, সে বলেছে আমি, তাহলে আই যদি ডাইরেক্টে থাকে তাহলে ইনডাইরেক্টে এটা কি হয়ে যাবে? স্পিকার যেহেতু হি, ভালো করে বুঝো, স্পিকার যেহেতু হি, তাহলে ইনডাইরেক্টে আইটা হয়ে যাবে হি। প্রথম পয়েন্ট। ঠিক আছে, তাহলে হি সেড দ্যাট আই উইল, আমরা প্রথমেই অপশন এ কে ক্লাস করে দেবো, কারণ ইনডাইরেক্টে আইটা হি হয়নি। চলো, টেন্স চেঞ্জ। টেন্স চেঞ্জ আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে উইল আছে। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব কি? সেড। সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব সেড। সেড কিসে রয়েছে? রিপোর্টিং ভার্ব রয়েছে পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব কিসে রয়েছে? দেখো, ন্যারেশনের এটা আমি ক্লাস করছি না, জাস্ট অল্প রেফারেন্স দিয়ে যাচ্ছি আমরা। পরবর্তী ক্ষেত্রে আমরা এগুলো সমস্ত কিছুর ভিডিওস ওয়ান বাই ওয়ান নিয়ে আসার চেষ্টা করব। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন টু সে। জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমি কি বললাম? রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, তাহলে কি আসবে না, এই উইলটাও চেঞ্জ হয়ে যাবে। উইলটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? উইলটা চেঞ্জ হয়ে উড হয়ে যাবে। দেখো উত্তর কিভাবে আসে। এরপরে দেখো একটা টাইম ওয়ার্ড চেঞ্জ, মানে এখানে একটা ওয়ার্ড আছে যেটা টাইম ওয়ার্ড। ঠিক আছে, আমরা জানি যে টুমরো, এই টুমরো বলে যে ওয়ার্ডটা ডাইরেক্ট সেন্টেন্সে থাকে, এটা ইনডাইরেক্ট সেন্টেন্সে কি হয়? দ্য নেক্সট ডে হয়। কি হয়? এটা হয় দ্য নেক্সট ডে। এরপরে হি উড নেক্সট ডে, পারলে বুঝতে? তাহলে এইটুকু খোঁজো, তারপরে তুমি তোমার উত্তর করে দাও।
টুমরো আসছে হবে না, টুমরো আসছে হবে না, পারলে বুঝতে? আবার দেখো হি আছে ভেরি গুড, ঠিক আছে, হি আছে ভেরি গুড, আবার আফটার টুডে দিয়েছে, সেটাও কম বেশি যদি টুমরোকে ধরেও নি, কিন্তু লক্ষ্য করো এখানে সেড আছে, এখানে উইল আছে, এখানে উইল আছে, যেটা উইলটা কোনো অবস্থায় হবে না, হবে উড। তাহলে চলে চলো অপশন ডি রাইট আনসার করে দাও। হি সেড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 14তে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 14-এ আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, ঠিক আছে, সেফোলজিস্ট। সেফোলজিস্ট, সেফোলজিস্ট কাকে বলে? দেখো সেফোলজিস্ট এই কথাটা সেফোস থেকে এসেছে। সেফোস মানে পেবল, এবং এই পেবলকে ইউজ করা হতো পুরোনো দিনে ভোটিং এর জন্য। তাই সেফোলজিস্ট কাদেরকে বলে জানো তো? এরা হচ্ছে এক্সপার্ট, ভোটিং এক্সপার্ট। ইলেকশনের টাইম, ইলেকশন আসছে রিসেন্ট, তাহলে সেক্ষেত্রে এই ওয়ার্ডটা বোধহয় আমাদেরকে শিখে রাখা দরকার, এবং এই ক্ষেত্রে আমরা ওয়ার্ডটাকে দেখলাম সেফোলজিস্ট। সেফোলজিস্ট এমন একজন এক্সপার্ট যিনি স্টাডি করেন, কি স্টাডি করেন? যিনি ইলেকশনকে স্টাডি করেন, যিনি ভোটিং বিহেভিয়ারকে স্টাডি করেন। কে কত আসন পেতে পারে, এ পেতে পারে 120 থেকে 190, এ পেতে পারে 200 থেকে 220, এই ধরনের জিনিসগুলো দেখবে টিভিতে বসে অনেকে করে না। এই ভোট এত পার্সেন্ট, গরিব ভোট এত পার্সেন্ট, বড়লোক ভোট এত পার্সেন্ট, পুরুষ ভোট এত পার্সেন্ট, মহিলা ভোট এত পার্সেন্ট, নতুন ভোটার এত পার্সেন্ট, এই যে জিনিসগুলো নিয়ে যে বা যারা আলোচনা করেন তাদেরকে বলা হয় সেফোলজিস্ট। চলো আমরা অপশন এ দেখে রাখি। অপশন এ তে আমরা কি দেখতে পাচ্ছি? বলছে এখানে একজন লোক আছে, ভালো করে বোঝার চেষ্টা, জাস্ট আ সেকেন্ড প্লিজ, ইট ইজ ডিস্টার্বিং আ বিট। কোনো ব্যাপার নেই। কত নাম্বার কোয়েশ্চেনে ছিলাম আমরা? কোয়েশ্চেন নাম্বার 14তে ছিলাম আমরা। চলো এখান থেকে আমি কোয়েশ্চেন নাম্বার 14তে চলে যাচ্ছি। জাস্ট আ সেকেন্ড প্লিজ। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন নাম্বার 14-এ বলছে সামওয়ান হু স্পেশালাইজেস ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্নস ইন ইলেকশন। অপশন এ আমার রাইট আনসার হবে, কারণ আমি অপশন পেয়ে গেছি, আমার অপশন এ রাইট আনসার হয়ে গেল। কিন্তু এইগুলো অপশন এ রাইট আনসার হয়ে গেল বলে আমি এটাকে ছেড়ে দেবো এটা নয়, আমি অপশন বিতে যাব, কারণ এই অপশন বিটা দিয়ে কোয়েশ্চেন পড়তে পারে পরের বছর। সামওয়ান হু স্পেশালাইজেস ইন ব্রাঞ্চ অফ নিউরোসাইকোলজি। নিউরোসাইকোলজি ভালো করে বুঝবে, নিউরোসাইকোলজি মানে স্টাডি অফ ব্রেন আর স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার, স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার, ঠিক আছে, এটাকে বলা হয় নিউরোসাইকোলজি। এরপরে দেখো, এরপর নিউরোসাইকোলজিকে নিয়ে যিনি ডিল করেন তাকে নিউরোসাইকোলজিস্ট বলে, সিম্পল ওয়ার্ড। এরপর একটা শব্দ আছে দেখো, অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রোফিজিক্স মানে যারা স্পেস নিয়ে পড়াশোনা করে, স্টাডি অফ স্পেস, মহাকাশ, শুধু মহাকাশ নয়, এই ইউনিভার্সকে নিয়ে যারা পড়াশোনা করে, স্টাডি অফ স্পেস অ্যান্ড ইউনিভার্স, সেই জিনিসটাকে আমরা অ্যাস্ট্রোফিজিক্স বলতে পারবো, অ্যাস্ট্রোফিজিসিস্ট। এরপরে দেখো এখানে রয়েছে ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালাইসিস। সিগমন্ড ফ্রয়েড বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, ঠিক আছে, এবং সিগমন্ড ফ্রয়েডের সাইকো অ্যানালাইসিস, যেখানে তিনি মনের 3টে ভাগ করেছেন, ইগো, সুপার ইগো। তো এক্ষেত্রে সাইকো অ্যানালাইটিক্যাল আইডিয়াগুলো এর সাথে যাচ্ছে না, তাই সেফোলজিস্টের সাথে কি যাচ্ছে? সেফোলজিস্টের সাথে অপশন এ যাচ্ছে। কিন্তু আমি একটু আগে কি বললাম বলো তো, এই সেফোলজিস্ট বলে যে ওয়ার্ডটা রয়েছে, এটা সেফোস বলে শব্দ থেকে এসছে। এই সেফোস কথার মানে হচ্ছে পেবল, নুড়ি পাথর, আর এগুলো ইউজড হতো ইন এনসিয়েন্ট টাইমস। এনসিয়েন্ট টাইমসে এগুলো ইউজ হতো ভোটিং এর জন্য। চলো এরপরে কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন্স। হচ্ছে এমন একটা শব্দ বলো যেটা একটু আলাদা। হোয়াট আ স্মার্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 15 কে দেখে অনেকের খুব ইজি লাগতে পারে, কিন্তু কোয়েশ্চেন নাম্বার 15 এর লেভেলটা তুমি ভেবে দেখো। বলছে এমন একটা ওয়ার্ডকে খুঁজে দেখো যেটা বাকিদের থেকে আলাদা। চলো, পুকুর, ওয়াটার বডি, লেক, স্ট্রিম। ভালো করে বোঝো, ভালো করে বোঝো কোনটা ডিফারেন্ট। পুকুর, পুকুর মানে কি? এটা একটা টাইপের স্পেসিফিক টাইপ অফ ওয়াটার বডি, এটা এক ধরনের ওয়াটার বডি। লেক কি? সরোবর, এটাও এক ধরনের স্পেসিফিক টাইপ অফ ওয়াটার বডি। স্ট্রিম কি? ঝর্ণা,
এটাও একটা স্পেসিফিক টাইপ অফ ফ্লোয়িং ওয়াটার বডি। তার মানে এই যে তিনটে জিনিস আছে, অপশন এ স্পেসিফিক, অপশন সি স্পেসিফিক, অপশন ডি স্পেসিফিক, কিন্তু এখানে যেটা রয়েছে ওয়াটার বডি, এই ওয়াটার বডি মানে কি? এই ওয়াটার বডি কিন্তু এটা একটা জেনারেল টার্ম, ভালো করে বুঝবে। ওয়াটার বডিকে আমি কি বলতে পারি? এটা একটা জেনারেল টার্ম। এর মধ্যে কি পড়ে? পুকুর পড়ে, পড়ে কি পড়ে না? এর মধ্যে লেক পড়ে, এর মধ্যে নদী পড়ে, পড়ে কি পড়ে না? এর মধ্যে সমুদ্র পড়ে, এর মধ্যে জলের যা কিছু দেখছো সব পড়ে। এই সব কিছুকে তুমি ওয়াটার বডি রাখতে পারো। তাহলে এক্ষেত্রে অপশন বি হচ্ছে রাইট আনসার। এই ওয়াটার বডি হচ্ছে ডিসিমিলার। ব্যাপারটা বুঝতে পারছো? বাকি সব কটা হচ্ছে সিমিলার, সব কটা স্পেসিফিক, এটা আলাদা। চলো অপশন কোয়েশ্চেন নাম্বার 16 এ চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 16 একটা শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দটা হচ্ছে ক্লেয়ারভয়েন্ট। এটা যারা ইংলিশ লিটারেচার পড়েছো, এডিফাস রিক্স বলে যে নাটক আছে, তাতে ওই ব্লাইন্ড প্রফেট টাইরাসিয়াসকে ক্লেয়ারভয়েন্ট বলা হচ্ছে। ক্লেয়ারভয়েন্ট মানে কি? এমন একজন পার্সন, ওয়ান হু ক্যান সি দ্য ফিউচার, যার ভবিষ্যৎকে দেখার ক্ষমতা রয়েছে। অর্থাৎ আমরা যারা হিউম্যান বিংস, আমরা পাস্ট আর প্রেজেন্ট অল্প একটু বুঝি, ঠিক আছে, তাও পাস্টের মিস্টেক থেকে আমরা লার্ন করতে পারি না, ভবিষ্যৎ না হয় ছেড়েই দাও। এরা কিন্তু এই ক্লেয়ারভয়েন্ট পার্সন, এরা কিন্তু ফরচুন টেলার। এরা ভবিষ্যৎ বলতে পারে। এদের মধ্যে একটা সুপার ন্যাচারাল ইনসাইট রয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা ওয়ার্ডগুলোকে দেখে নিই। আমি অপশন ডি থেকে শুরু করছি, কারণ উত্তর অপশন এ হবে, সেটা তোমরা প্রত্যেকে বুঝে গেলে। এই কোয়েশ্চেন খুব ইজি আছে। অ্যাস্ট্রোনট কাকে বলে? ওয়ান হু ট্রাভেলস ইন স্পেস, যে মহাকাশে ঘুরে বেড়ান তাকে অ্যাস্ট্রোনট বলে। অ্যাস্ট্রোফিজিসিস্ট কাকে বলে? একটু আগে আমরা পড়লাম, অ্যাস্ট্রোফিজিক্স মানে যিনি ইউনিভার্সকে নিয়ে স্টাডি করেন। তাহলে ওয়ান হু স্টাডিজ, যিনি পড়াশোনা করেন কোনটাকে নিয়ে? ফিজিক্স অফ দ্য ইউনিভার্স। এই ইউনিভার্সের ফিজিক্সকে নিয়ে যিনি পড়াশোনা করেন। অ্যাস্ট্রোনমার মানে কি? ওয়ান হু স্টাডিজ স্টার্স, পারলে বুঝতে। আর অ্যাস্ট্রোলজার এ কি করে? এই ভদ্রলোক, ইনি কিন্তু কি করেন? ইনি কিন্তু ওয়ান হু প্রেডিক্টস ফিউচার, যিনি ভবিষ্যৎকে প্রেডিক্ট করেন। প্রত্যেকটা অপশনকে প্রত্যেকে লিখে রাখবে। যখন তুমি দেখবে যে 18-20 বছর আমি পড়িয়ে দিলাম প্রিলিমসের, তখন তুমি দেখবে যে তোমার একটা বিরাট লম্বা খাতা রেডি হয়ে গেল, তাতে গ্রামাটিক্যাল থেকে শুরু করে ভোকেবস থেকে শুরু করে অনেকটা আইডিয়া তুমি পেয়ে যাচ্ছ। তাই কোয়েশ্চেন নাম্বার 16, এটা রাইট আনসার হচ্ছে গিয়ে ক্লেয়ারভয়েন্ট। এক্ষেত্রে তোমার অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। আমি বারবার বলছি, এক্ষেত্রে কারেক্ট আনসারটা ইম্পর্টেন্ট নয়। এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে অনলি ওয়ান থিং, অ্যান্ড হোয়াট ইজ দ্যাট থিং? যে হাউ টু ডিল উইথ দ্য অপশনস, কিভাবে তুমি অপশনস গুলোকে নিয়ে ডিল করবে। তো চলো এরপরে আমরা আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার 17কে নিয়ে, কোয়েশ্চেন নাম্বার 17, ঠিক আছে। বলছে কারেক্টলি চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স টু দ্য অ্যাক্টিভ ভয়েস। এইটুকু বুঝবে, এই পাংচুয়েশনটা, এগুলো নিয়ে খুব একটা এর প্রিপারেশন নেওয়া একটু টাফ আছে। তোমরা চাইলে পাংচুয়েশন পিকে দিয়ে সরকার থেকে পড়তে পারো, কিন্তু জাস্ট এইটুকু বুঝবে। বলছে এটাকে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসে আমাকে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে। তার মানে একটা জিনিসকে বোঝার চেষ্টা করো, এই যে অ্যাক্টিভ ভয়েস, এখানে অ্যাক্টিভ ভয়েস মানেই হচ্ছে কোনটা? আমাকে সেটাকে ডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। এখানে অ্যাক্টিভ ভয়েস মানে আমাকে সেটাকে ডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। দেখো, মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। আমার মেয়ে, সে বলেছে সে ইংরেজির থেকে ইতিহাস নামক বিষয়কে সে বেশি পছন্দ করে। আমার মেয়ে পছন্দ করে, বা সে প্রকাশ করেছে তার লাইকিং এর কথা, তার প্রেফারেন্সের কথা, এবং সে বলেছে সে ইতিহাসকে বেশি পছন্দ করে। কার থেকে বেশি পছন্দ করে? ইংলিশের থেকে বেশি পছন্দ করে। এম আই ক্লিয়ার টু এভরিবডি? তাহলে দেখো, আমরা
যখন ডাইরেক্ট সেন্টেন্সে কোনো একটা কথা বলি তখন ইনডাইরেক্টের এক্সপ্রেসডকে আমরা কি করব, আমরা ম্যাক্সিমাম ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আমরা কি দেখি, এক্সপ্রেসড, বুঝতে পারছো, কনভেড, এই টাইপের ওয়ার্ডগুলোকে আমরা ডাইরেক্টে টোল্ড করি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। কি বলছি বোঝা যাচ্ছে? এরপরে দেখো এই যে পুরো আইডিয়াটা, এই পুরো আইডিয়াটা একটা জেনারেল রেফারেন্স আছে, সুতরাং এতে প্রেজেন্ট টেন্স চলবে এবং চারটেই কিন্তু প্রেজেন্ট টেন্স আছে। তাহলে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে টোল্ড আমরা প্রথমে দেখব, আমরা এটাকে সেড লিখবে আর দ্বিতীয় হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটাকে সেড লিখবে এবং দ্বিতীয় লিখবে প্রেজেন্ট টেন্স। আমার ডটার বলেছিল সে, তাহলে আমার ডটার যখন বলবে ডাইরেক্ট সেন্টেন্সে তখন হারটা কি হয়ে যাবে বলো তো? হারটা আমি হয়ে যাবে। হবে কি হবে না? আমার ডটার বলেছিল বাবা আমি না ইতিহাস বেশি পছন্দ করি ইংরেজির থেকে, আমি ইতিহাস বেশি পছন্দ করি ইংরেজির থেকে, তাহলে হারটা কি হয়ে যাবে? হারটা আই হয়ে যাবে। এরপরে আমরা দেখব যে কারেক্ট সেন্টেন্স কোনটা। না, কারেক্ট সেন্টেন্স হচ্ছে এটা। আমি এখানে টোল্ড ওয়ার্ডটা লিখে ফেলেছিলাম, ঠিক আছে, আমি জানি না কেন লিখেছিলাম। তো এক্ষেত্রে আমার কারেক্ট যে অপশন যাবে সেই কারেক্ট অপশন কিন্তু অপশন বি। দেখো আমাদের ক্লাস হচ্ছে আনএডিটেড, তোমার সামনে একদম লাইভ চলতে থাকছে, এতে কোনো এডিট নেই, কোনো কাট নেই, কিচ্ছু নেই, তাই সামনে তুমি দেখতে পাচ্ছ। সো মাই ডটার সেড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। দেখো যদি টোল্ড থাকে না, যদি টোল্ড থাকে, টোল্ডের পরে একটা অবজেক্ট লাগে। আমি এটুকু বলে রাখছি যে টোল্ড ওয়ার্ডটা লিখলাম না, এই টোল্ডটাও হতো কিন্তু টোল্ডের পরে একটা অবজেক্ট লাগতো, যেমন টোল্ড মি, আমাকে বলল, টোল্ড হিম, ঠিক আছে, এগুলো কিন্তু ইনডাইরেক্টে, বুঝতে পারছো, এই টোল্ডটা হবে, এটা হবে, মানে ডাইরেক্টে এই টোল্ডটা হবে, না হওয়ার কিছু নেই, কিন্তু টোল্ডের পরে একটা অবজেক্ট লাগবে, কিন্তু এক্ষেত্রে কোনো অবজেক্ট নেই, তাহলে টোল্ডটা যাবে না, এর পরিবর্তে সেডটা যাবে। মাই ডটার সেড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, কারণ এটা একটা ট্রুথ, কারণ সে এখনো ইংলিশের থেকে হিস্ট্রিকে বেশি প্রেফার করে এবং কোয়েশ্চেনটা আমাদেরকে অনেক ইজি করে দিল। কারণ যদি প্রেফার্ড দিত তাহলেও হয়তো কিছু স্টুডেন্ট হয়তো ভুল করতে পারতো, এক্সপিরিয়েন্স, কিন্তু আমাদেরকে জিনিসটা অনেক ইজি করে দেওয়া হয়েছে অপশানে। এটা একটা প্রেজেন্ট ট্রুথ, কারণ মেয়েটা এই মুহূর্তেও সে হিস্ট্রিকে বেশি লাইক করছে ইংলিশের থেকে। কোয়েশ্চেন নাম্বার 17। এরপর দেখো আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 18, 18 নাম্বার কোয়েশ্চেনে আমরা চলে যাব, ঠিক আছে। 18 নাম্বার কোয়েশ্চেনে যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো, ঠিক আছে, আমি আবার বলছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলারি ভার্ব, ভালো করে বুঝো। আগে আমি বলি শর্ট টার্মে, এক কথায় জেনে নাও অক্সিলারি ভার্ব কাকে বলে। দেখো অক্সিলারি ভার্বের একটা নাম দাও তো, হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বের একটা নাম দাও হেল্পিং ভার্ব, ঠিক আছে। এই ভার্বটা সবসময় ইউজড উইথ এ মেন ভার্ব, এটা সবসময় একটা মেন ভার্বের সাথে ইউজ হয় এবং মেন ভার্বের সাথে ব্যবহার হয়ে এই অক্সিলারি ভার্ব কি করে, এটা সেন্টেন্সের টেন্সকে বোঝায়, এটা কোনো একটা বক্তব্যের এবিলিটিকে বোঝায়, পসিবিলিটিকে বোঝায়, পারমিশনকে বোঝায়, বহু কিছুকে বোঝায়, তোমরা এগুলো জানো, ঠিক আছে। তাহলে পরের মধ্যে কোনটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ভালো করে বুঝো। এক্ষেত্রে আমরা লুক শব্দটাকে দেখলাম, লুকটাকে আমরা কি বলতে পারি? লুকটা হচ্ছে মেন ভার্ব, ইয়েস অর নো? এটা মেন ভার্ব। যেমন লুক অ্যাট মি, আমরা বুঝতে পারলাম এটা মেন ভার্ব, এর নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট মানে আছে, ক্লিয়ার। এরপরে দেখো টেক, টেককে আমরা কি বলতে পারবো? মেন ভার্ব। একটা সেন্টেন্স বলতে পারবো টেক আ বুক, মেন ভার্ব। ডু, ঠিক আছে, অলদো ইট ক্যান বি অ্যান অক্সিলারি ভার্ব অলসো, ডুটা অক্সিলারিও হয়, কিন্তু এই এমসিকিউতে ডুটাকে আমরা মেন ভার্ব হিসেবেই ধরবো। শুধুমাত্র কোনটা রয়ে গেল, ঠিক আছে, অক্সিলারি ভার্ব ক্যান। এবার ক্যানটাকে আমরা বলতে পারবো
এটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, এটাকে মোডাল অক্সিলারি ভার্ব বলবো। ক্যান এটা কোনটাকে ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে এবিলিটিকে, ABILITY, এটা ইন্ডিকেট করে পারমিশনকে, এটা ইন্ডিকেট করে পসিবিলিটিকে, যেমন সি ক্যান সুইম, ইউ ক্যান লিভ নাও। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অক্সিলারি ভার্বের উত্তর হিসাবে অপশন বি পড়ে রইল। এক্ষেত্রে ক্যান হচ্ছে গিয়ে তোমার রাইট আনসার। হিয়ার দ্য রাইট আনসার ইজ ক্যান। হিয়ার দ্য রাইট আনসার ইজ ক্যান। এরপরে দেখো অপশন কোয়েশ্চেন নাম্বার 19, of which of the phrases below is the term blog an abbreviation? abbreviation মানে যেখানে কোনো কিছুকে শর্ট করা হয়েছে, অর্থাৎ নিচের যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে ফুল ফর্ম, আর এটার থেকে শর্ট করা হচ্ছে কোন শব্দটা? ঠিক আছে, ব্লগ ওয়ার্ডটা, BLOG। অনেক ব্লগার আছে তোমরা জানো। ঠিক আছে, এটা এসেছে এই শব্দটা থেকে, ওয়েব লগ। অ্যাকচুয়ালি ওয়েব মানে কি তোমরা জানো? ওয়েব মানে হচ্ছে ইন্টারনেট। আর লগ, আমরা লগ ইন করি, এই লগ মানেই হচ্ছে রেকর্ড, এই লগ মানেই হচ্ছে ডায়েরি, রাইট? তাহলে আমরা ওয়েব লগ এই কথাটা মানে বলতে পারবো অনলাইন ডায়েরি। এটাকে আমরা কি বলতে পারবো? অনলাইন ডায়েরি। আমরা বলতে পারবো অনলাইন রেকর্ড। বলতে পারবো কি পারবো না? তাহলে এই যে ব্লগ, যারা ব্লগিং করে তারা কি করে? তারা ওই ধরনের লেখালেখি করে। ঠিক আছে, তারা ওই ধরনের লেখালেখি করে, যারা এটা করে তাদেরকে বলে ওয়েব ব্লগার। ঠিক আছে, অর্থাৎ ওয়েব ব্লগারকে, ওয়েব ব্লগার একটা পার্সন হয়। ঠিক আছে, ওয়েব ব্লগার একটা পার্সন হয়, আর ওয়েব ব্লগিং ওই অ্যাক্টিভিটিটাকে বলে, যে অ্যাক্টিভিটিটা সেই ভদ্রলোক করছে। আর অ্যাকচুয়াল ওয়ার্ডটা হচ্ছে ওয়েব লগ, ওয়েব ব্লগ নয়। এই ওয়েব ব্লগ অপশনটা ইচ্ছে করে দিয়েছে যাতে স্টুডেন্টরা ভাবে যে ওয়েব ব্লগ থেকে বোধহয় ব্লগ এসছে, না, ওয়েব লগ থেকে ব্লগ এসছে, ওয়েব লগ থেকে। ওয়েবের ব এলো আর লগের লগ চলে এলো, দি হলো ব্লগ। ওয়েব ব্লগ থেকে এলো না, ওয়েব লগ থেকে ব্লগ হলো, ওয়েব লগ থেকে ব্লগ হলো। তাই অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। অপশন বি নয়, এটা মিস্টেকেনলি ইয়েলো হয়ে গেল অপশন বি। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 20 কে আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 20 কে আমরা দেখে নিই। হচ্ছে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন বোথ দ্য সেন্টেন্স। আবার একই টাইপের কোয়েশ্চেন দিয়েছে, দুটো ওয়ার্ড দিয়েছে, এবং এই দুটো ওয়ার্ডকে আমাদেরকে একটা ওয়ার্ড দিয়ে দুটো ওয়ার্ডকে রিপ্লেস করতে হবে। আমরা দেখব দুটো সেন্টেন্স। যেমন একটা সেন্টেন্স হচ্ছে দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড। একটা জায়গায় প্রচুর ভিড় হয়ে গেছে এবং পুলিশ চেষ্টা করছে ওখানের ভিড়টাকে কন্ট্রোল করতে, তাহলে এটা একটা সেন্টেন্স হলো। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে জাঙ্ক ফুড, যেগুলো ফাস্ট ফুড হয়, যেগুলো ওই কেক টেক এই টাইপের ফুডগুলোকে জাঙ্ক ফুড বলে। এই জাঙ্ক ফুড কিন্তু এর মধ্যে থাকে অনেক হার্মফুল কেমিক্যাল, অনেক প্রিজারভেটিভ ইত্যাদি প্রভৃতি, এই সমস্ত জিনিসগুলোকে দেওয়া থাকে। ঠিক আছে, আমরা এরপরে অপশনগুলোকে দেখি। অপশন, ঠিক আছে, অপশন হচ্ছে চেক। চেক মানে কন্ট্রোল। তাহলে তুমি দেখো, তাহলে দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, তার মানে অপশন এ যেটা, সেটা এক নাম্বার সেন্টেন্সের সাথে যাচ্ছে, কিন্তু জাঙ্ক ফুডের সাথে কি চেক ওয়ার্ডটা যাচ্ছে? দ্য জাঙ্ক ফুড মে হ্যাভ, মে চেক, না, হতে পারে না। অপশন এ এটা সেন্টেন্স ওয়ানের সাথে গেল, সেন্টেন্স টু এর সাথে যাচ্ছে না। যখনই সেন্টেন্স ওয়ানের সাথে গেল, সেন্টেন্স টু এর সাথে গেল না, তখন অপশন এ কে আমি ইনকারেক্ট আনসার বলে ধরে নিচ্ছি। দুই, ব্লেম। এখানে ব্লেম বলে যে ওয়ার্ডটা, এই ব্লেম ওয়ার্ডটা দেখো অপশন এ অপশন বি কোনোটার সাথেই যাচ্ছে না। দ্য পুলিশ আর ট্রাইং টু ব্লেম দ্য ক্রাউড, এটা হতে পারে না। পুলিশ কোনোদিন ক্রাউডকে দোষারোপ করতেই পারে না। ঠিক আছে, বা জাঙ্ক ফুড মে ব্লেম, মে হ্যাভ ব্লেম, মে ব্লেম হাই লেভেল, জাঙ্ক ফুড কাকে দোষারোপ করবে? সুতরাং ব্লেম ওয়ার্ডটা যাবে না। ঠিক আছে, ইনকর্পোরেট, এই ওয়ার্ডটাকে আমরা দেখে রাখি। ইনকর্পোরেট, ইনকর্পোরেট কথাটা মানে হচ্ছে ইনক্লুড। এই ইনক্লুড জিনিসটা, দ্য পুলিশ আর ট্রাইং টু ইনক্লুড দ্য ক্রাউড, এটা কিন্তু অপশন এর সাথে যাচ্ছে, অপশন এর সাথে যাচ্ছে, অপশন বি এর সাথে যাচ্ছে না। কিন্তু অপশন বি এর সাথে যাবে এই কন্টেন্ট শব্দটা। এই কন্টেন্ট শব্দটার মানে কিন্তু দুটোই। এই কন্টেন্ট মানে হচ্ছে কন্ট্রোলও বটে, এই কন্টেন্ট মানে ইনক্লুডও বটে। আবার বলছি, এর মানে কন্ট্রোলও বটে, আবার এর মানে ইনক্লুডও বটে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে অপশনটা যাবে সেটা কিন্তু এই অপশনটা, এবং সেটা হচ্ছে এই কন্টেন্ট।
তাহলে কন্টেন মানে কি বললাম? এই কন্টেন মানে তোমরা লিখবে কন্ট্রোল, এই শব্দটাকে বলতে পারি। কন্টেন মানে আমরা কি বলতে পারি? কন্ট্রোল শব্দটাকে বলতে পারি, বা হোল্ড উইদিন শব্দটাকে বলতে পারি, বা আমরা বলতে পারি ইনক্লুড শব্দটাকে। হোল্ড উইদিন বলতে পারি, বা আমরা কি বলতে পারি? টু হোল্ড উইদিন, বা আমরা বলতে পারি ইনক্লুড, INCLUDE, এই শব্দটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, ইনক্লুড শব্দটাকে আমরা বলতে পারি। তাহলে এক্ষেত্রে অপশন সি এই দুটো কোয়েশ্চেনের সাথেই যাবে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 21, এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে কিছু কারেক্ট প্রিপোজিশন দরকার হয়। যেমন দেখো, সি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন, ওই যে দেখো আমি বলেছিলাম না ইন অ্যাট এরপরে আইএনজি বসে, তাহলে এক্ষেত্রে ইনটা বসিয়ে দাও, ইনটা বসিয়ে দাও। চলো তারপরে আমি দেখছি সি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন, ঠিক আছে। এরপরে দেখো, মনে রাখবে এখানে একটা ফ্রেজাল ভার্ব হয়, সে ফ্রেজাল ভার্বটা হচ্ছে টেক আপ। ঠিক আছে, এই টেক আপের পরে কোন একটা সাবজেক্ট বসে, এই টেক আপের পরে কোন একটা কোর্স বসে, এটা একটা ফ্রেজাল ভার্ব, এটা একটা ফ্রেজাল ভার্ব। এরপরে কোন একটা সাবজেক্ট বসে, এরপরে কোন একটা ভার্ব বসে। ঠিক আছে, তাহলে টেক তো দেওয়াই রয়েছে, তুমি আপটা বসিয়ে দাও, এখানে টেকিং আপ করা হয়েছে। তাহলে সি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ ফ্রেঞ্চ। ঠিক আছে, তার ফ্রেঞ্চ নিয়ে পড়াশোনা করার কোনো ইচ্ছা নেই, বাট ডিসাইডেড, এরপরেও ডিসাইড করলো। ডিসাইডেড এর পরে তুমি টু বসিয়ে দাও, চোখ বন্ধ করে টু বসিয়ে দাও। ঠিক আছে, ডিসাইডেড টু, তারপরে অপ্ট, সে অপ্ট করলো। এবারে অপ্টের পরে কি বসে না, অপ্টের পরে ফর বসে, অপ্ট ফর। বুঝতে পারছো, অপ্ট ফর মানে হচ্ছে চুজ। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে পড়ছে। তাহলে লাইনটা হচ্ছে সি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড টু অপ্ট ফর জার্মান ইনস্টেড। অর্থাৎ সে ফ্রেঞ্চ কোর্স নিল না, মেয়েটি বললো আমি ফ্রেঞ্চ পড়বো না, এর পরিবর্তে আমি জার্মান পড়বো। ঠিক আছে, বাকিগুলোর ক্ষেত্রে রং প্রিপোজিশনস আছে, ইনকারেক্ট ইউসেজ আছে। ইন্টারেস্টেড ইন এর মানে আমরা বলতে পারবো লাইকিং। টেক আপ, টেক আপ মানে আমরা বলতে পারবো স্টার্ট লার্নিং, এর মানে আমরা বলতে পারবো স্টার্ট লার্নিং। ডিসাইডেড টু এর মানে আমরা বলতে পারবো মেক আ চয়েস, অর্থাৎ সে একটা চয়েস করেছে। অপ্ট ফর এর মানে কোনো কিছুকে চুজ করা। ক্লিয়ার? তাই কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, ফার্স্ট অপশন ইজ দ্য রাইট অপশন। এরপরে দেখো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এক্ষেত্রে লুক দিয়ে, লুক ফ্রেজাল ভার্বের উপর কোয়েশ্চেন পড়েছে পিকে দে সরকার থেকে। এই লুক ফ্রেজাল ভার্বটা পুরো মুখস্থ করতে হবে যতগুলো রয়েছে। প্রথমে আমরা দেখি যে লুক ইনটু এই কথাটা মানে কি। লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা, লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা, লুক ইনটু মানে টু এক্সামাইন কেয়ারফুলি, কোনো কিছুকে খুব কেয়ারফুলি এক্সামাইন করা, এই জিনিসটাকে বলা হয় লুক ইনটু। তার মানে দ্য পুলিশ নিড টু লুক ইনটু দ্য ম্যাটার। এরপরে দেখো যেটা রয়েছে, ঠিক আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে তোমার লুক আপ। আচ্ছা চলো, লুক ইন রয়েছে। লুক ইন মানে ভিজিট করা, টু ভিজিট ব্রিফলি, অর্থাৎ কিছুক্ষণের জন্য ভিজিট করা, এটাকে বলা হয় লুক ইন। লুক আপ, লুক আপ মানে টু সার্চ, অর্থাৎ সার্চ করা। আবার লুক ফর, এই লুক ফর মানে কোনো কিছুকে খোঁজা, টু ট্রাই টু ফাইন্ড, টু ট্রাই টু ফাইন্ড, কোনো কিছুকে খোঁজা, এটাকে আমরা বলতে পারবো লুক ফর। তাহলে লুক ইনটু হলো, লুক ইন হলো, লুক আপ হলো, লুক ফর হলো। ঠিক আছে, এরপরে তুমি যদি দেখো এখানে একটা কারেক্ট অ্যাডভার্বও চাইছে। এখানে শুধু ফ্রেজাল ভার্ব নয়, এখানে একটা কারেক্ট অ্যাডভার্বও চাইছে কিন্তু। ঠিক আছে, উই নিড টু, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই ম্যাটারটা, মানে কোনো একটা ম্যাটার আছে, কোনো একটা বিষয় আছে, সেই ম্যাটারটাকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ইনভেস্টিগেট করতে হবে। আমরা সেটাকে ম্যাটারে তুমি লুক ইন করতে পারো না, তুমি সেটাকে ভিজিট করতে পারো না। ম্যাটারটাকে তুমি টু ট্রাই টু ফাইন্ড আউট মনে যদি হয়ও, কিন্তু এক্ষেত্রে তোমার অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে
টু লুক ইনটু, উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার। আবার এই ম্যাটারটাকে আমাদেরকে কেমন ভাবে লুক ইনটু করতে হবে, কেমন ভাবে আমাদেরকে লুক ইনটু করতে হবে না, মোর থরলি। এই মোর থরলি মানে ইন এ বেটার ওয়ে, ইন এ গ্রেটার ডিটেল। এই মোর থরলি মানে ইন এ বেটার ওয়ে, বা আমরা বলতে পারবো ইন গ্রেটার ডিটেল, ইন গ্রেটার ডিটেল। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে গিয়ে তোমার রাইট আনসার। অপশন এ হচ্ছে গিয়ে তোমার রাইট আনসার। কোশ্চেন নাম্বার 23 আবার সেম, এখানে দুটো ওয়ার্ড দিয়ে দিয়েছে, দুটো ওয়ার্ড দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং কোশ্চেন নাম্বার 23 থেকে এখানে যে দুটো ওয়ার্ড দিয়েছে তার মধ্যে থেকে তোমাকে এমন একটা ওয়ার্ডকে খুঁজতে হবে যে ওয়ার্ডটা দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। এবং সেক্ষেত্রে আমি বলে রাখছি যে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুটেবল ফর দ্য জব, অর্থাৎ ওকে সুটেবল খুঁজে পায়নি কাজের জন্য। হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিং ইনটু ওয়ান সুটকেস, একটা সুটকেসের মধ্যে তার সমস্ত জিনিসপত্র, বিলঙ্গিংস, বিলঙ্গিংস, বিলঙ্গিং নয় বিলঙ্গিংস এর মানে জিনিসপত্র, সে একটা সুটকেসের মধ্যে রাখতে পারেনি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশন এ গুড। দেখো, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম গুড অপশন এর সাথে যাবে, কিন্তু অপশন বি এর সাথে যাবে না, মানে সেন্টেন্স 1 এর সাথে যাবে কিন্তু সেন্টেন্স 2 এর সাথে যাবে না। গুড ওয়ার্ডটা যাবে, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম গুড ফর দ্য জব, অর্থাৎ ম্যানেজমেন্ট তাকে ওই কাজটাতে ভালোভাবে খুঁজে পায়নি। অপশন এর সাথে মানে সেন্টেন্স 1 এর সাথে যাচ্ছে কিন্তু সেন্টেন্স 2 এর সাথে যাবে কি, হি ওয়াজ নট এবল টু, হি ওয়াজ নট এবল টু গুড, এটা হতে পারে না। ঠিক আছে, এরপরে দেখো অ্যাপ্ট। অ্যাপ্ট মানে সুটেবল, অ্যাপ্ট মানে সুটেবল, কিন্তু এই শব্দটা নট ইউজড ফর ফিজিক্যাল ফিটিং, এটা ফিজিক্যাল ফিটিং এর সাথে ইউজ হয় না। ব্যাপারটা বোঝা যাচ্ছে? অপশন সি হচ্ছে ফিট আর অপশন ডি হচ্ছে ক্র্যাম। ঠিক আছে, এই ক্র্যাম শব্দটা এটা অবশ্যই দ্বিতীয় সেন্টেন্সের সাথে গেলেও প্রথম সেন্টেন্সের সাথে যাচ্ছে না, এবং সেই কারণের জন্য আমরা কোনটাকে বলতে পারবো একটা সিঙ্গেল ওয়ার্ড যেটাকে রিপ্লেস করতে পারে, সেটা তোমরা পড়লেই বুঝতে পারবে যে এক্ষেত্রে রিপ্লেস করছে একমাত্র ফিট ওয়ার্ডটা। এক্ষেত্রে ফিট ওয়ার্ডটাই শুধুমাত্র রিপ্লেস করছে। আমরা একটু কুইক করছি কারণ সেশনটা অনেকক্ষণ হয়ে গেল। দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম ফিট ফর দ্য জব, হি ওয়াজ নট এবল টু ফিট অল হিজ বিলঙ্গিংস ইনটু ওয়ান সুটকেস। তাহলে এক্ষেত্রে ফিট ওয়ার্ডটা যাচ্ছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 24। কোয়েশ্চেন নাম্বার 24 এখানে প্রেজ বলে একটা শব্দ রয়েছে, এখানে অ্যান্টোনিম জিজ্ঞেস করা হচ্ছে। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। ঠিক আছে, এক্ষেত্রে একটা শব্দ রয়েছে, ঠিক আছে, চাইড। এই শব্দটা মানে হচ্ছে তিরস্কার করা, কাউকে গালমন্দ করা। স্কোল্ড মানেও তিরস্কার করা, রিভিউ করা। চেস্টাইজ মানেও তিরস্কার করা, রাইট। আবার তোমার যে শব্দটা রয়েছে অ্যারেইন বলে যে শব্দটা রয়েছে, এই শব্দটা মানে হচ্ছে ফর্মালি অ্যাকিউজ করা, কাউকে তুমি ফর্মালি অ্যাকিউজ করছো। তার মানে এই চারটে ওয়ার্ডই প্রায় সেম, একমাত্র বিপরীতার্থক শব্দ হলো প্রেজ। তাহলে রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে প্রেজ। এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কোন শব্দটা, সেটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে সামথিং অ্যাডেড, কোনো কিছুকে তুমি অ্যাড করেছো, সামথিং অ্যাডেড। বা তুমি বলতে পারো যেটা একটু এক্সট্রা আছে, বা যেটাকে তুমি বলতে পারো সাপ্লিমেন্টারি, এটাকে তুমি অ্যাডজাঙ্ক্ট বলতে পারো। এটা সিনোনিম জানতে চাইছে। এর সিনোনিম কোনটা যাবে? এর সিনোনিম হচ্ছে অপশন বি যাবে, যেটা হচ্ছে অ্যাডিশনাল। এটা কোন সিনোনিমটা যাবে? এটা যাবে অ্যাডিশনাল বলে যে সিনোনিমটা আছে সেটা যাবে। আমরা বাকি ওয়ার্ডগুলোকে দেখে রাখি। প্রথম যে শব্দটা রয়েছে সেই শব্দটা হচ্ছে অ্যাডমনিয়াস। অ্যাডমনিস মানে টু ওয়ার্ম বা টু অ্যাডভাইস সিরিয়াসলি। টু ওয়ার্ম বা টু অ্যাডভাইস সিরিয়াসলি, এটার সাথে অ্যাডমনিস ওয়ার্ডটা যাবে। অ্যামরফাস বলে একটা শব্দ রয়েছে। অ্যামরফাস মানে that doesn't have a clear shape, that doesn't have a clear shape, যার কোনো ক্লিয়ার শেপ নেই। যেমন হয়তো তুমি বললে দ্য ক্লাউড লুকস অ্যামরফাস, মানে এর কোনো শেপ তুমি দেখতে পাচ্ছ না। অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে যে ডাবল মিনিং আছে বা যার মিনিংটা একটু আনক্লিয়ার, হ্যাভিং ডাবল মিনিং, হ্যাভিং ডাবল মিনিং।
হ্যাভিং মাল্টিপল মিনিং, হ্যাভিং আনক্লিয়ার মিনিং, সেই জিনিসগুলোকে আমরা অ্যাম্বিগুয়াস বলতে পারি। তাহলে এটা কোনো অবস্থাতে অ্যাডজাংক্টের সাথে যায় না। অ্যাডজাংক্টের সিনোনিম হলে হবে কোন শব্দটা? অ্যাডিশনাল। কারণ অ্যাডিশনাল মানে হলো এক্সট্রা, এডিশনাল মানে হলো অ্যাডেড। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই, স্টে সেফ।